আসসালামু আলাইকুম সবাইকে আমি মঞ্জুর রহমান আইডি থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি গতকালকে অনেকটা কষ্ট থেকে কষ্ট পেয়ে মূলত যে জিনিসটা করছি, এই কষ্টগুলো মাঝে মাঝে আমাকে খুব ফেরা দেয়, যেটা আসলে সহ্য করার মতো না। আপনারা যারা লাইভে যুক্ত আছেন কাইন্ডলি নক দিবেন, কে কোথা থেকে দেখতেছেন। এখনো পর্যন্ত কাউকে দেখা যাচ্ছে না, আমার সাউন্ডটা ক্লিয়ার কিনা। একজন দেখা যাচ্ছে, একটু কাইন্ডলি কমেন্ট করে জানিয়ে দিলে ভালো হয় সাউন্ডটা ক্লিয়ার কিনা বা আমার ভিডিওটা স্পষ্ট আসছে কিনা। মোহাম্মদ ইউনুস, ধন্যবাদ যুক্ত থাকার জন্য। দুইজন লাইভে যুক্ত হয়েছে, একটু কমেন্টস করলে ভালো হয়, কারণ হচ্ছে তিনজন যুক্ত হয়েছে। জীবনে অনেক কিছু আছে, অনেক কষ্ট আছে যেগুলো হয়তো নিজে হজম করা তো যায় না, হয়তো পরিচিত মুখদের সাথে শেয়ার করলে হয়তো কষ্টগুলো হালকা হয়ে যায় আর কি। মাহবুবুর রহমান, এমডি কামরুজ্জামান স্যার, মেজবা আহমেদ আনাস, ধন্যবাদ যুক্ত থাকার জন্য। আসলে যে জিনিসটা হচ্ছে, সমাজ চলতে গেলে অনেক রকমের প্রবলেম ফেস করতে হয় এবং এই প্রবলেমগুলো সমাধান কিন্তু একা করা সম্ভব না। এটা যারা শুভাকাঙ্ক্ষী যারা আছে, বিশেষ করে যারা হেটার যারা আছে, এরাও কিন্তু নিজের লাইফের একটা অংশ। যে একটা মানুষকে যে সবাই ভালোবাসবে তা না, আবার সবাই যে ঘৃণা করবে তাও না। শহীদুল ইসলাম ফয়সাল, শিহাব রায়হান, আরাফাত মাহি, ধন্যবাদ সবাইকে। এই মুহূর্তে 14 জন আমার এখন এই লাইভে যুক্ত হয়েছেন। আসলে এই জিনিসগুলো অনেক আগ থেকে আমি শেয়ার করতাম, কিন্তু তখনও জিনিসগুলো শেয়ার করতে পারিনি আর কি। আমি কথা মুখ দিয়ে আসতেছে না, আমার কষ্ট হচ্ছে। আমি যে জিনিসটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, সেটা হয়তো আমাকে শেয়ার করতে কষ্ট হবে, সঠিকভাবে হয়তো বলতে পারবো না, এমন একটা সিচুয়েশনে আমি আছি। তো আপনারা অনেকে আমাকে চিনেন, জানেন, অনেকে ছোটবেলা থেকে জানেন, অনেকে ক্লাসমেট, অনেক শুভাকাঙ্ক্ষী আছেন, অনেক আত্মীয় স্বজন আছেন। আমি চলতে গিয়ে হয়তো আমার কথাবার্তা বা আমার কাজে কর্মে অনেকে হয়তো কষ্ট পেতে পারেন, অনেকে হয়তো আমাকে প্রতিপক্ষ মনে করতে পারেন, অনেকে হয়তো দেখা যাচ্ছে আমি এমন কিছু কাজ করেছি হয়তো কারো কষ্ট পেতে পারেন। হ্যাঁ, আমি আসলে কাউকে কষ্ট দেওয়ার জন্য বা ইন্টেনশনালি বা আনইন্টেনশনালি আমি ওরকম কোনো আমার ইয়া ছিল না যে আমি চাচ্ছি যে আমি আমার লাইফের যে অংশগুলো, যে আমি কতগুলো ভালো কাজ করতে পেরেছি। একটা মানুষ চলতে গেলে তার দ্বারা যে সব কাজ ভালো হবে তা না, আবার সব কাজ যে খারাপ হবে তা না। একজন লোক যতই খারাপ হোক তার শুভাকাঙ্ক্ষীও থাকে, একজন লোক যতই ভালো থাকে তার শুভাকাঙ্ক্ষীও থাকে, হেটার্সও থাকে। তা আমি মূলত আমি আজকে যে জিনিসটা আমি শেয়ার করতে যাচ্ছি, সেটা হচ্ছে যে এমন কিছু জিনিস আমি শেয়ার করতে চাচ্ছি আপনাদের সাথে, যেটা হয়তো আমার ব্যক্তিগত লাইফ, তারপরে ফ্যামিলিগত লাইফ, সামাজিক লাইফ বা আদার্স অন্যান্য যে জিনিসগুলো আছে সেগুলোর সাথে মূলত কানেক্টেড। কারণ আমি সমাজের মানুষ, সমাজে চলতে গেলে সবার সাথে লিঙ্ক আপ থাকতে হয়, কানেক্টেড থাকতে হয়। তো যে জিনিসটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে, গতকালকে আমি যখন পোস্টটা করার পরে অনেকেই আমাকে হয়তো কমেন্টসে করেছে, কেউ হয়তো ব্যক্তিগতভাবে ইনবক্সে করেছে।
তা আমি আসলে হাতিয়াতে আমি কতটুকু ভালো কাজ করতে পেরেছি, কতটুকু খারাপ কাজ করছি সেটা আপনারা হয়তো দেখছেন বা জানছেন। তা আমার যতটুকু জানা আছে, আমি আমার দ্বারা সবচেয়ে খারাপ কাজ হচ্ছে, ভালো কাজটা সবচেয়ে বেশি হয়েছে। এটা আমার শত্রু যারা আছে তারাও বিলিভ করে। আর আমি আগেও বলেছিলাম, আমি ব্যক্তিগতভাবে কোনো রাজনীতি করতাম না। হয়তো হ্যাঁ পছন্দ থাকতে পারে, কিন্তু আমি ব্যক্তিগত কোনো রাজনীতি করতাম না। আমি সবসময় চাইতাম, একটা ছোটবেলা থেকে ফ্রম মাই চাইল্ডহুড, আমার আশপাশে যারা, আমার প্রতিবেশী যারা আছে, আমার বিশেষ করে আমার গ্রামের বাড়িতে যারা আছে, আমি ছোটবেলা থেকে চাইতাম অন্তত মানুষের উপকার করার জন্য, কখনো কারো ক্ষতি করার জন্য আমি চাই না আর কি। হ্যাঁ, এরপর হচ্ছে আমার প্রাইমারি লাইফে আমি তেমন একটা ভালো স্টুডেন্ট ছিলাম না, বাট আমি আমার হাই স্কুল লেভেল থেকে আমার মোটামুটি একটা পড়ালেখার একটা পরিবর্তন হয়। তো আমি আজকে যে জিনিসটা মানে শেয়ার করতে চাচ্ছি সেটা হলো, অনেক কিছু আছে হয়তো আপনারা অনেকে আমার সম্পর্কে অনেক কিছু অজানা রয়েছে, আবার অনেকে আছে আমার মানে আমাকে হয়তো নেগেটিভলি হয়তো মনে করেন। তো সেটা হচ্ছে, যখন আমরা সমাজে চলি, আপনি যখন একটা শত্রু আপনার 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 ফ্যামিলির সাথে যখন আপনি যখন সমাজে চলেন, আপনার সাথে কারো বিরোধ থাকতে পারে। আর যখন বিরোধ থাকে তখন আপনি কিন্তু বহিঃশত্রু যারা আছে ওদের সাথে আপনি হ্যান্ডেলিং করতে পারেন। কিন্তু যখন আপনার ঘরের শত্রু বা ঘরের যে প্যারাটা, ফ্যামিলির যে প্যারাটা, এটা কিন্তু অনেকে সহ্য করতে পারে না। তো আমি ব্যক্তিগতভাবে যে জিনিসটা চাচ্ছি সেটা হচ্ছে, সবসময় চাইতাম যে অন্তত মানুষের উপকার করার জন্য, কখনো ক্ষতি করতে চাই নাই। ক্ষতি করার মানসিকতা আমার ছিল না। সেই তমরদি স্কুল থেকে শুরু করে, এরপর তমরদি প্রাইমারি, এরপর হচ্ছে কুমিল্লা, আমার কলেজ লাইফ কুমিল্লাতে, তারপর হচ্ছে চিটাগাং ইউনিভার্সিটি থাকা অবস্থায়, এরপর হচ্ছে চিটাগাং থাকা অবস্থায় অনেকে যুক্ত হয়েছিল আজকে, যেহেতু আমি আগে নোটিস করেছিলাম। সেটা হচ্ছে যেমন অনেকে মানে আমি আসলে গুছাই বলতে, মানে আমি যে প্ল্যান করছি যে গুছাই আপনাদের সাথে শেয়ার করব, যেটা হয়তো আমার এখন মানে আসতেছে না, মানে এতটা ভিতরে কষ্ট আছে যেগুলা মানে মানে আমার লাইফে আমার মতো সংগ্রাম মনে হয় কেউ করে নাই। আমার পুরো লাইফটাই হলো সংগ্রামের। আমি একজন ভালো ফ্যামিলি বিলংস করি। আমার দাদা হাজী মদিনুল হক একজন স্বনামধন্য হাতিয়ার ঐতিহ্যবাহী সম্ভ্রান্ত পরিবারের একটা পরিবার। আমার বাবারা সাইড ভাই, সবাই আমাদের পুরো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড জানেন। আমাদের ফ্যামিলি কেউ কেমন সক্রিয় রাজনীতি করতো না, মানে এজ এ ফর্মাল ফ্যামিলি হিসেবে সবাই আমাদের ফ্যামিলিকে চিনত। তো যে কোনো একটা দুর্ঘটনায় মানে আমাদের পুরো ফ্যামিলির যে একটা অর্থনৈতিক যে ছন্দপতন হয়, আমার একসময় আমাদের একটা মানে পুরো ফ্যামিলিতে মানে হাজী মদিনুল হক, এটা সবাই চেনে, এটা অপরিচিত কেউ না, সবাই জানে আমাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সম্পর্কে। হয়তো একটা সমস্যা, একটা আমার জ্যাঠার একটা মানে একটা অ্যাক্সিডেন্টের কারণে পুরো ফ্যামিলিটা আমরা সাফার করতে হয়। তো আমাদের ফ্যামিলির ভিতরে আমার বাবার যে স্যাক্রিফাইসটা, যেটা আমরা ছোটবেলা দেখতাম, আমার বাবার যে স্যাক্রিফাইসটা আমাদের ফ্যামিলিতে করেছে, এই স্যাক্রিফাইসটা মানে দুঃসময়ে, আমি দুঃসময়ের কথা বলতেছি, আমাদের ফ্যামিলি যখন দুঃসময়, ওই দুঃসময় আমার বাবা অনেক স্যাক্রিফাইস করেছেন। তো বাবা স্যাক্রিফাইস করতে গিয়ে যেটা সাফারটা আমরা করেছি, আমাদের সমাজে এমন অনেক ফ্যামিলি আছে যাদের আর্থিক অবস্থা অনেক খারাপ, বাট কিছু সলভেন্ট আত্মীয় স্বজন আছে যাদের কারণে ওই আর্থিক অবস্থা যাদের খারাপ তারা এগিয়ে আসতে পারে।
যে সমস্ত ফ্যামিলি কোঅপারেটিভ মেন্টালিটি, তারা কিন্তু সমাজে এগিয়ে যেতে পারে। আর যে সমস্ত ফ্যামিলিতে হিংসা, বিদ্বেষ বা সবার সাথে যে একটা ভালো রিলেশন আছে, তখন ওই ফ্যামিলিটা উঠতে পারে না। তো আমাদের ফ্যামিলিতে সবার সাথে একটা ভালো সম্পর্ক ছিল, কিন্তু যখনই আমাদের অর্থনৈতিকভাবে আমাদের ফ্যামিলিটা একটা পর্যায়ে চায়, তখন কিন্তু পরিবারটা একটু এলোমেলো ছিল, এলোমেলো হয়ে গেছে। অবশেষে আমার বাবার স্যাক্রিফাইসের কারণে আমার চাচা লুবাবা মনির ওনার একটা অবস্থান, উনি প্রবাস জীবন যাপন করার কারণে তারা আমাদের ফ্যামিলিটা মোটামুটি গুছে আসে। কিন্তু আলটিমেটলি লুজার হয় আমার ফ্যামিলি, আমার বাবাই লুজার হয়। তো বাবা অনেক চেষ্টা করেছে আমার পড়ালেখার খরচের ব্যাপারে, যতটুকু পারছে উনি দিয়েছেন। একটা পর্যায়ে যখন আমি তোমাদের স্কুল থেকে 2000 সালে ভালো একটা রেজাল্ট করেছিলাম, স্বপ্ন ছিল ভালো কিছু করার। ক্লাস 6 থেকে 10 পর্যন্ত আমি ক্লাসে ফার্স্ট বয় ছিলাম। আমার যারা ক্লাসমেট যারা ছিলেন আছে বা ওরা জানে আমি কেমন স্টুডেন্ট ছিলাম। প্রাইমারি লাইফে আমি কখনো ভালো স্টুডেন্ট ছিলাম না। হাই স্কুলে এসে আমি মোটামুটি নিজের একটা পরিবর্তন, মানে নিজের পড়ালেখার প্রতি একটা ইয়ে করলাম। যখন ভালো রেজাল্ট করেছি, তখন আমার মনে পড়ে বানসুরি ইউসুফ আঙ্কেল, উনি তখন আমার বাবার সাথে দেখা করে আমার বাবার জিজ্ঞাসা করে যে ছেলে তো ভালো রেজাল্ট করছে, কি করবেন? তো বানসুরি ইউসুফ যে দুদকের ইয়া ছিলেন, উনি আমাদের বাড়ির পাশে, আমাদের ফ্যামিলিগত পরিচিত। তো উনি বিশেষ করে উনি বাবাকে পরামর্শ দিল যে আপনার ছেলেকে আপনি ভালো পড়ালেখা করতে হলে ইন্ডিয়া পাঠাই দেন। তখন উনি বললো যে আমাদের এখন আর্থিক অবস্থা খুব খারাপ, এই অবস্থায় আমার ছেলেকে বাইরে পাঠানো সম্ভব না। তখন আমি বাবা করলাম দরকার নাই, যেহেতু আমাদের অবস্থা আগে যেটা ছিল এটা এখন নাই, আমি ওই স্বপ্ন দেখে লাভ নেই। এটা অনেকে অনেক স্বপ্ন বলবে, কিন্তু বাট আমার ক্যাপাবিলিটি কেমন ওটা দেখার বিষয়। এরপরে হচ্ছে যাক আমি চিরাং মানে কলেজ ভর্তির জন্য কোচিং করলাম। এরপরে হচ্ছে যখন 2000 সালে আমি মেট্রিক পরীক্ষা দেওয়ার পরে যখন আমার রেজাল্ট হয় নাই, আমি যখন চিরাং কোচিং করতে যাই, তখন প্রবাহত আমি কোচিং করতাম, কলেজ ভর্তি কোচিং করতাম। তখন সম্ভবত এই যে 8 মার্ডারটা হয়, চিরাং এ 8 মার্ডারটা হয়। তো 8 মার্ডার হওয়া অবস্থায় তখন ওই মারামারিতে আমি কোচিং দিয়ে যাওয়া অবস্থায় পথে পড়ে গেলাম। যখন দিক বিদিক দৌড়াদৌড়ি করতে এক পরে আমি গর্তের ভিতরে, মানে ড্রেনের ভিতরে পড়ে যাই। এরপরে ওখান থেকে উঠে একটা বাসায় গেলাম, বাসায় আমাদেরকে ঢুকতে দেয় নাই। তারপরে অনেক রাস্তা দৌড়াদৌড়ি করতে করতে অনেকটা মৃত্যুর ঝুঁকির মধ্যেই ছিলাম। এরপরে একটা পর্যায়ে একটা বাসায় ছিলাম। এরপরে গোলাগুলি, চকবাজারে গোলাগুলি ছিল, বদার গোলাগুলি হইতো। এরপরে আমি মোটামুটি একটা বাসায় কোনোরকম ছিলাম। এরপরে মোটামুটি আমি যে বাসায় থাকতাম ও বাসায় গেলাম। এরপরে বাবার কথা হচ্ছে যে যাক, চিড়িয়াখানা যেহেতু সমস্যা, তুমি চিড়িয়াখানা যাওয়ার দরকার নেই। এরপর আমি কুমিল্লায় গেলাম, মানে কুমিল্লায় চলে গেলাম। আমাদের এদিকে রেজাল্ট দিল, আমি মোটামুটি হাতিয়াতে স্টার মার্ক পাইছি, অনেক ভালো একটা রেজাল্ট করেছি। তারপরে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে পরীক্ষা দিলাম। পরীক্ষা দিয়ে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে টিকলাম সায়েন্স থেকে। টিকার পর তখন কিন্তু জাস্ট বাবা যতটুকু পারছে চেষ্টা করছে আমাকে সাপোর্ট দেওয়ার জন্য। এরপর আমার ছোট চাচা মোটামুটি সৌদি আরব ভালো একটা অবস্থানে ছিল। এই ফাঁকে দিয়ে আমার জ্যাঠা মাইদ্দিন মিয়া, ওনাকেও মোটামুটি ছোট চাচা নিয়েছে। এরপর হচ্ছে আমার ভাইকেও নিয়েছে। মোটামুটি হচ্ছে সবাই একটা পর্যায়ে ফ্যামিলি আমার গোছানো শুরু করছে আর কি। গোছাইতে গিয়ে যে একটা পরিবারে যখন কেউ পড়াশোনা করে, কেউ ভালো একটা স্টুডেন্ট থাকে, তখন সবার উচিত তাকে সহযোগিতা করা, যেহেতু একটা ব্রাইট ফিউচার যারা আছে তাদের একটা ইয়ে করার জন্য। তো আমি যখন বিশেষ করে যখন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে ভর্তি হই, আমি 2 কি 3 মাস আমি ক্লাস করেছি সায়েন্সে। এরপর হচ্ছে ক্লাস করার পরে একটা পর্যায়ে আমি যেহেতু আমার ওইরকম ভালো গাইডলাইন পাই নাই, ফ্যামিলি থেকে ওরকম গাইডলাইন পাই নাই। এরপর হচ্ছে আমি ভিক্টোরিয়া কলেজে ক্লাস করার পরে আমার থেকে মানে সায়েন্স, আমার মানে ছোটবেলা থেকে আমার একটা স্বপ্ন ছিল আমি ইংলিশে পড়াশোনা করব, কিন্তু সায়েন্সে পড়ে তারা ওই ধরনের আশা করা যায় না, বা আশা করলেও অনেকটা চ্যালেঞ্জিং আর কি। পরে আমি বিশেষ করে যখন ভিক্টোরিয়া কলেজে ক্লাস করার পরে মানে জাস্ট আমি ওখান থেকে ইব্রাহিম স্কুল অ্যান্ড কলেজে ভর্তি হই। ওখানে তখন ওটার নাম করে একটা কলেজ ছিল, প্রাইভেট প্রতিষ্ঠান। আমি ওখানে কমার্সে ভর্তি হই। আমি চাইছিলাম আর্টসে ভর্তি হওয়ার জন্য, কিন্তু আমাকে ওখানে কমার্সে ভর্তি করেন। আমি সায়েন্স থেকে আর্টসে চলে গেলাম, কমার্সে গেলাম। কমার্স থেকে মোটামুটি আমি ভালো রেজাল্ট করেছি। আমার সাথে তখন আমাদের যে এসপি শামীম আনোয়ার,
আপনারা হয়তো ফেসবুকে তাকে জানেন, এসপি শামীম আনোয়ার আমার ফ্রেন্ড, আমরা একসাথে একই ম্যাচে ছিলাম এবং একসাথে আমরা ওই যে ভিক্টোরিয়া কলেজ থেকে আমরা ইবনে তাইমিয়া কলেজে আমরা ভর্তি হই, মানে ভালো রেজাল্টের আশায়। তো যাক, অনেক স্বপ্ন ছিল যে অনেক কিছু করার। আমি ইন্টারমিডিয়েটও ভালো রেজাল্ট করেছি। এরপর হচ্ছে বাবা যতটুকু পারতো মানে কষ্ট করে হলো আমাকে পড়ালেখার খরচ দিত। এরপর হচ্ছে আমি হঠাৎ করে যখন আমার রেজাল্ট হয়েছে, আমি হয়তো অল্প জন আমি স্ট্যান্ড করতে পারি না, বোর্ড স্ট্যান্ড করতে পারি না। মেট্রিকও আমি ভালো রেজাল্ট করেছি, স্টার মার্ক পাইছি। আর ইন্টারমিডিয়েট আমি অল্পের জন্য কমার্স থেকে বোর্ড স্ট্যান্ড করতে পারি না 15 নাম্বারের জন্য। এরপরে হচ্ছে আমার ইচ্ছা ছিল, ইন্টেনশন ছিল যে আমি বাংলাদেশের বাইরে পড়াশোনা করব। কিন্তু একটা পর্যায়ে ফ্যামিলির যে অবস্থা সেটার কারণে আমার ওইটাও হয়ে ওঠে নাই। এর পরবর্তী প্রথমবার এই যে মানে ভর্তি কোচিং এর জন্য আমাকে ঢাকা পাঠানো হয়েছে। আমি মানে অনেকটা মিসগাইডেড হয়ে গেলাম তখন, মানে প্রথমবার মানে পড়াশোনার প্রতি আমার ইয়া ছিল না, মানে ফ্যামিলির যে অবস্থা এগুলো দেখে মানে ওরকম নিজের থেকে সবসময় দিয়ে লাগতো। তো পরবর্তীতে যাক, আমি আমার ওই ফ্রেন্ড এসপি শামীম আনোয়ার আমরা একসাথে আবার ঢাকাতে, ও আবার আমাদের সময় আমি অল্প জন স্ট্যান্ড করতে পারি না, ও স্ট্যান্ড করছে, আমার ফ্রেন্ড শামীম আনোয়ার স্ট্যান্ড করছে। সে হয়তো আমার লাইফটা দেখে থাকবে। তো তখন সে ঢাকাতে কোচিং করতো, আমাকে সে ওখানে নিয়ে গেছে। তো নিয়ে যাওয়ার পরে আমি যখন ওখানে ভর্তি হই, সরি কুচিং আমি করতাম না, যেহেতু আমি বাবা ভর্তি করানোর মতো তখন এত অ্যাবলিশ ছিল না। শামীম ওই মানে ও কোচিং করতো, আর ওর সিটগুলো আমি পড়তাম। একটা পর্যায়ে আমি ঢাকা ভার্সিটিতে ওয়েটিং এ ছিলাম, শামীম টিকে গেছে, শামীম সে আর্টসও টিকছে, কলা বিভাগও টিকছে, সে কমার্স মানে বিবিএ তো সে টিকছে, আমার আর টিকা হয় নাই। তো প্রথমবার আমি খুব হোপলেস ছিলাম। এর পরবর্তীতে আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে যাই, আমি ফার্স্ট কোর্সে ভর্তি হই। যেহেতু আমি আমার স্বপ্ন আছে পড়ে, কিন্তু আমার পারিপার্শ্বিক যে অবস্থা, যে ফ্যামিলিগত যে অবস্থা, কারণে আমি আমার পক্ষে ওই আশা করে লাভ নেই। পরে আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে আমি ডিগ্রিতে ভর্তি হই। ভর্তি হওয়ার পরবর্তীতে আমার এক ফ্রেন্ড, আমি এমনি শামীমের সাথে আমার যোগাযোগ হইতো, সে ঢাকা ভার্সিটিতে টিকা পরে সে সূর্যসেন হলে থাকতো। আমি এদিকে কুমিল্লা আবার চলে আসলাম, কুমিল্লা ডিগ্রিতে ভর্তি হয়ে একটা পর্যায়ে যখন একটা বছর চলে গেল আমার এমনি ডিগ্রি ইয়াতে, পরবর্তী আমার এক ফ্রেন্ড বললো, দোস্ত তুই চিটাং ভার্সিটি পরীক্ষা দে, তোর সম্পূর্ণ খরচ আমি দিব। তো আমি বললাম, দোস্ত আমার ইচ্ছে নাই, আমি জাস্ট পড়ালেখা মনে করা হবে না, আমি জাস্ট এভাবে চলতেছি। তো সে জোর করে অনেকটা আমাকে কি করলো, পরীক্ষা দেয়ালো, বলছে দোস্ত তুই জাস্ট আমার পরীক্ষা মানে আমার সাথে পরীক্ষা দিবি, আমার একটু হেল্প করবি। তো সে তার খরচে আমাকে চিটাং ভার্সিটি নিয়ে এগুলো আমি মোটামুটি প্রস্তুতি নিয়েছি, নিয়ে মানে সে চাইছে আমার সাথে কপারেশন করে যাতে সে টিকতে পারে। তো আমি টিকছি চিটাং ভার্সিটি, সে আর তার টিকা হয় না আর কি। তো এর পরবর্তীতে আমি সাবজেক্ট আমি অ্যানথ্রোপোলজি পাইলাম, অ্যানথ্রোপোলজিতে আমি ভর্তি হই, চিটাং ভার্সিটি অ্যানথ্রোপোলজিতে ভর্তি হই। অ্যানথ্রোপোলজি ভর্তি হওয়ার পরে এক বছর রানিং করেছি, আমি ফার্স্ট ইয়ার ফাইনাল দিয়েছি। ফার্স্ট ইয়ার ফাইনালের অবস্থায় তখন আমি যখন ফার্স্ট ইয়ার ভর্তি হলাম, তখন চিটাং ভার্সিটিতে অ্যানথ্রোপোলজিতে, তখন আমি লজিং থাকতাম চিটাংয়ের হালিশহরে, হালিশহর লজিং থাকতাম একটা বাসায়। তো আমাকে যখন সবাই জিজ্ঞাসা করতো, স্যার আমি আবার ভালো, মানে তখন ছোটবেলা থেকে আমার ইংলিশের মধ্যে একটা যোগ ছিল, আমি ইংলিশের টিচিংয়ে খুব স্বাচ্ছন্দ্য বোধ করতাম। তখন ওখানে আমি একটা কোচিং সেন্টারে ক্লাস দিতাম ইংলিশে। তো লজিং এর গার্ডিয়ান বা কোচিং এর স্টুডেন্ট সবাই জিজ্ঞাসা করতো, স্যার আপনি কোন সাবজেক্টে পড়েন? আমি বলতাম যে অ্যানথ্রোপোলজিতে। তো অ্যানথ্রোপোলজি স্যার এটা আবার কি? তো যেহেতু এটা আনকমন সাবজেক্ট বা অনেকটা চিটাং ভার্সিটি, তখন এটা আমাদের সময় এটা আমরা পঞ্চম ব্যাচ ছিলাম। তো একটা পর্যায়ে এটা নিয়ে আমি নিজেও কনফিউশন থাকতাম যে এমন একটা সাবজেক্ট পড়ে যেটা মানে যেটা বুঝাতে গেলে আমার অনেকক্ষণ বুঝাতে হইতো এইটাই। তো আমি নিজের থেকে খারাপ লাগে, আমি একটা পর্যায়ে চিন্তা করলাম যে না, আমাকে আর এই সাবজেক্ট আমি পড়বো না। মানে যে সাবজেক্ট নিয়ে আমি সবসময় পাবলিকে কি করতে হয়, মানে এটাকে কি করতে হয়, বুঝাতে হয়, একটা আননোন সাবজেক্ট, এটাকে আমরা পরিচয় দিতে পারি না। তো একটা পর্যায়ে সিদ্ধান্ত নিলাম যে না, আমি এই সাবজেক্ট আর পড়বো না, আমি ইংলিশে পড়বো। তো ইংলিশে পড়তে গেলে তো আমার তো থার্ড টাইম দেওয়ার সুযোগ নেই। পরবর্তী আমি সিদ্ধান্ত নিই যে আমি প্রাইভেটে ভর্তি হব, মানে ইসলামিক ইউনিভার্সিটিতে। এর পরবর্তীতে আমি আমার বাবাকে বললাম, বাবা তো বললো যে এই মুহূর্তে আমার খুব সম্ভব না। তারপরে বাবাকে বললাম যে আপনি অন্তত প্রথম ভর্তির টাকাটা ম্যানেজ করবো, বাকিটা আমি ব্যবস্থা করব। তো পরবর্তীতে আসলে এটা অনেক লেন্থি ব্যাপার, আমি আসলে যেহেতু লাইভে অনেকে যুক্ত হয়েছেন, আমি জিনিসটা সংক্ষেপ করতেছি যে আমার হয়তো এই লাইফ স্টাইল থেকে আপনারা অনেক কিছু হয়তো অনেক কিছু ইয়ে করতে পারবেন। তো একটা পর্যায়ে হচ্ছে আমি অনেক কষ্টে বাবা থেকে প্রথমবার মানে ইসলামিক ইউনিভার্সিটির
প্রথম ভর্তি সেশনটা নিই। এর পরবর্তীতে আমি টিউশনি করে আমি মোটামুটি চলতাম, হোস্টেলে থাকতাম, পাশাপাশি টিউশনি করতাম। এরপর প্রতি সেমিস্টার 3 মাস পর পর আমাকে 30,000 35,000 টাকা মানে ইয়ে করতে হইতো। একটা পর্যায়ে মোটামুটি প্রথম মানে ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার পর্যন্ত আমার ভালো রেজাল্ট ছিল। এর পরবর্তীতে টিউশনি করতাম, পাশাপাশি প্রাইভেট ভার্সিটি টাকাগুলো ম্যানেজ করতে গিয়ে তখন পড়ার প্রতি একটা বিশাল একটা হ্যাম্পার হয়। এদিকে প্রাইভেট ভার্সিটি টাকা ম্যানেজ করতে গিয়ে আমাকে প্রচুর টিউশনি করতে মানে মানে প্রয়োজনের চেয়ে বেশি টিউশনি আমাকে করতে হইতো। একটা পর্যায়ে আমার আর এনার্জি কাজ করতো না। তো এর পরবর্তীতে দেখা গেছে যে একটা পর্যায়ে এসে যখন দেখলাম যে আমি আমার আত্মীয় স্বজন থেকে ন্যূনতম সাপোর্ট পাই নাই, যদি আমি তখন আমার আত্মীয় স্বজন যারা তখন অবস্থা মোটামুটি সবাই একটা পর্যায়ে আসছে, আমি অনেককে অনেকভাবে এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে আমি আগে বলেছিলাম যে এই জিনিসগুলো আমি শেয়ার করতাম না, এটা শেয়ার করতাম না এই জন্য, কারণ এটা করতে গেলে নিজের আত্মীয় স্বজন অনেকের আত্মসম্মান বোধ লাগবে। এরপর হচ্ছে যার কারণে আমি এই জিনিস করতে চাই। কিন্তু এখন একটা পর্যায়ে এসে আমি এই জিনিসটা আপনাদের সবার সাথে শেয়ার না করে পারি না। যাক, তো পরবর্তীতে আমার একবারে এট দ্য 11th আওয়ার মানে আমার অনার্স শেষ লেভেলের মানে ইংলিশ অনার্স শেষ লেভেলের পর্যায়ে আমি নিজের কাছে হেরে গেলাম। মানে আমি আর ইংলিশের এটা আমি কন্টিনিউ করতে পারি নাই। এর পরবর্তীতে হতাশা কাজ করতো। পরে আমি আমার বোনকে বললাম, আমার বোন ওমান থাকতো, ওর হাজবেন্ড সহ এখনো আছে, ভালো একটা অবস্থানে আছে। তো ওদেরকে বললাম যে আসলে আমার এর সময় আমাকে একটা ভিসা দাও, আমি চলে যাই। তখন যেহেতু নিজের বাবা থেকে সাপোর্ট পাই নাই, আত্মীয় স্বজন থেকে সাপোর্ট পাই নাই, একটা পর্যায়ে আমি বাধ্য হয়ে আমি ওমান চলে যাই। এরপর হচ্ছে ওমানে গেলাম। ওমানে যাওয়ার পরে ওমানেও 1 বছর 1.5 বছর ছিলাম, 1 বছর সম্ভবত 1 বছর 18 মাস ছিলাম। ওখানে ভালো একটা অবস্থানে ছিলাম। থাকা অবস্থায় তখন নিজের থেকে সবসময় ইয়ে লাগতো যে আমি একদম ভালো স্টুডেন্ট ছিলাম। ক্লাস 6 থেকে 10 পর্যন্ত আমি ফার্স্ট বয় ছিলাম। এরপরে আবার কলেজে ভালো রেজাল্ট করছিলাম, মানে ইন্টারমিডিয়েটে ভালো রেজাল্ট করছিলাম। কিন্তু আমার ক্যারিয়ারটাকে আমি বিল্ড আপ করতে পারি নাই। কি জন্য? এটা হচ্ছে আমার লাক। আর আমি কখনো আমার লাককে আমি ব্লেম করি না, মানে কখনো আমি এটা ইয়ে করি না নিয়ে থেকে আমার জাস্ট উপর আমার জন্য যেটা রাখছে আমি সেটাই মেনে নিতে হবে, আর এটার জন্য আমার কোনো আফসোস নেই। তো দেখ, প্রবাস জীবনে আমি অনেক ভালো ছিলাম। একটা পর্যায়ে যখন মানে ওখানে একটা ভালো অবস্থা থাকার পরে এবার আমার মানে ওখানে আমার সাথে একটা কনফ্লিক্ট হয়ে যায় বিভিন্ন কারণে, বিভিন্ন স্টাফদের সাথে। এরপর আমি চিন্তা করলাম না, আমার প্রবাস জীবন আমার দ্বারা হবে না। এর পরবর্তী একবার যখন হাতিয়াতে যখন দেখলাম যে আমি এমনি মূলত হচ্ছে আমার কোচিং লাইফটাকে মানে কোচিং লাইফের জন্য মূলত আমার ক্যারিয়ার লাইফটা অনেকটা হয়ে উঠে নাই। আর কোচিং করতে বাধ্য হয়েছে যেহেতু আমার ফ্যামিলি সাপোর্ট আমি পাই নাই, যেটা আমি আগে কখনো কারোর সাথে শেয়ার করি নাই, আজকে শেয়ার করতেছি। পরবর্তীতে প্রবাস জীবনে আমার জন্য আর হয় নাই। পরে আমি আইসা ছুটিতে আসছি। ছুটিতে আইসা আমি হাতিয়াতে আমি ইংলিশ নিয়ে কাজ করা শুরু করছি, যেহেতু আমার ইংলিশে একটা স্ট্রং জোন আছে আমার। তো সেই ক্ষেত্রে আমি যখন দেখলাম যে হাতিয়াতে 2012 সালে সম্ভবত, আপনারা হয়তো অনেকে জানেন, 12 সালে হাতিয়াতে বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের যথেষ্ট মানে খারাপ রেজাল্ট করেছে, মানে ইন্টারমিডিয়েটে অনেক গণহারে সবাই ফেল করছে। 3টা কলেজ মিলে তেমন একটা পার্সেন্টেজ হার তেমন ভালো ছিল না। পরে আমি চিন্তা করলাম যেহেতু আমি চিটাং থাকা অবস্থায় মোটামুটি আমার প্রফেশনাল হিসেবে আমি কোচিং বিজনেসটা নিলাম, ওখানে আমার একটা সুনাম ছিল, বা মোটামুটি আমি একটা মন্দুসার হিসেবে একটা প্রতিষ্ঠিত হলাম ওখানে। তা আমার জন্মদিন হাতিয়াতে আমি একটু চেষ্টা করে দেখি যে এই রেজাল্টের একটা পরিবর্তন করতে পারি কিনা। তখন আমি 2 মাসের ছুটিতে এসে বাংলাদেশে আমি আর যাইনি। আমি হাতিয়াতে মূলত ইংলিশ নিয়ে কাজ করা শুরু করলাম। তো কাজ করতে করতে প্রথম 10 দিন আমি ফ্রি ক্লাস দিয়েছি, যেহেতু আমাকে অনেকে ছিল না। আমি কয়েকজনের নাম্বার টাম্বার নিয়ে, এগুলো আমি কিন্তু আগে লাইভে অনেক বলছি, তারপর আজকে বলতেছি আপনাদের অনেকে জানার সুবিধার্থে। তো পরবর্তীতে এই যে আমি যখন এই ফ্রি ক্লাস নিয়ে যখন স্টুডেন্টদেরকে আমার সাথে যুক্ত করছি, পরিচিত হওয়ার পর সবাই মোটামুটি আমাকে ভালোভাবে রিসিভ করেছে। একটা পর্যায়ে দেখি যে আমার 130 জন ছাত্রছাত্রী ছিল প্রথম 10 দিনে। ফ্রি ক্লাস শেষ দেখি যে আর স্টুডেন্ট নেই। এরপরে আমি আবার সিদ্ধান্ত নিলাম যে আমি বাংলাদেশের বাইরে চলে যাব, যেহেতু এই যে মিসবাউদ্দিন আনাস আছে, এরা আমার প্রথম স্টুডেন্ট, অনেকে আমার স্টুডেন্ট আছে। প্রত্যেকে যারা আমার লাইফে দেখতেছে, আমি আমার কথাগুলা তোমরা ভালোভাবে দেখো। তো এই মানে আমার লাইফে যারা যুক্ত আছে অনেকেই আছে, আমার স্টুডেন্টের মধ্যে অনেকে আছে। যখন আমি হাতিয়াতে কাজ শুরু করি, আমার ইন্টেনশন ছিল যেহেতু আমার লাইফটা, আমার ক্যারিয়ারটা আমি গঠন করতে পারি নাই, তো আমি এটার জন্য আমি এটার প্রায়শ্চিত্ত হিসেবে আমি চাই যাতে আর আমার মতো কেউ যাতে তার ক্যারিয়ারটা ধ্বংস করতে না পারে।
সেই জন্য আমি নিজে হাতিয়াতে এই ইংলিশ শিক্ষার কার্যক্রমটা শুরু করি, যাতে কোনো স্টুডেন্ট ইংলিশে যাতে ফেল না করে। যাক, আমার 10 দিন ফ্রি ক্লাস শেষ, স্টুডেন্ট শেষ আর নাই, তখন আমি সিদ্ধান্ত নিয়ে আবার চলে যাব। এক সপ্তাহ পরে আমাকে কিছু স্টুডেন্ট ফোন দেয় যে স্যার আপনার ক্লাসগুলো ভালো লাগছে, কিন্তু যেহেতু আপনি বাইরে থাকেন আবার চলে যাবেন কিনা, বা অনেকে বলতে স্যার আমরা বিভিন্ন স্যারের কাছে পড়ি, এখন আপনার কাছে পড়তে গেলে তো আমরা মাস শেষ করতে হবে। তো একদম বলছে স্যার আমরা তাহলে 20 জন আসছি, আপনি আবার শুরু করেন। তখন ওই 20 জন দিয়ে আমি উইথিন 3 মান্থস আমার 250-300 উপরে স্টুডেন্ট আমার হয়ে যায়। তখন আমি চিন্তা করলাম না, আমি আর বিদেশ যাবো না, আমি এখন আমার এটা নিয়ে কাজ করবো, যেহেতু আমার অনেকদিনের স্বপ্ন হচ্ছে আমার হাতিয়াতে আমি এই জিনিসগুলো নিয়ে কাজ করবো। তো যাক, মোটামুটি কাজ করতে, এই ইংলিশ নিয়ে কাজ করতে করতে একটা পর্যায়ে আমি বিভিন্ন সামাজিক কাজগুলো করতাম, পাশাপাশি আমি ভালো একটা অ্যামাউন্ট আমি এখান থেকে আমি ইনকাম করতাম। এরপর হচ্ছে নিজে চলতাম, নিজের ফ্যামিলি চালাতাম, পাশাপাশি নিজের এই গরিব আত্মীয় যারা আছে তাদেরকে সহযোগিতা করতাম, সামাজিক গুলো কাজগুলো, ব্যক্তিগত কাজগুলো করতাম, মানে সামাজিক ভাবে যতটুকু পারছি আমি সাপোর্ট দিতাম। কারণ আমি ছোটবেলা থেকেই মানুষের জন্য কাজ করার জন্য আমি অভ্যস্ত ছিলাম, যেটা আমার আশপাশে আমার বাড়ির আপনারা সবাই জানতো। এই কোচিং এর পাশাপাশি পরবর্তীতে একটা পর্যায়ে আমি মোটামুটি একটা সাড়া ফেলছি, মানে হাতিয়াতে একটা প্রথম বছরে মোটামুটি একটা পরিবর্তন আসছে 2013 সালে, 14 সালে, সরি 2014 সালের একটা পরিবর্তন আসছে, হাতিয়াতে একটা রেডিক্যাল চেঞ্জ হয়েছে। তো এই রেডিক্যাল চেঞ্জ হওয়ার পরে আমার তখন কনফিডেন্স হয়েছে না আমি এটা নিয়ে কাজ করব। তখন আমার নিয়মিত এটা নিয়ে কাজ করা শুরু করলাম। একটা পর্যায়ে আমি মূলত হচ্ছে আমার একটা সমস্যা হচ্ছে আমার একটু মেজাজি বেশি, আর আমি স্থির থাকতে পারি না, কোনো একটা জিনিসে স্থির থাকতে পারি না। তখন আমার মালিক ভালো ছিল, অসম্ভব ভালো ছিল, আমি যে ওমানে যে কোম্পানিতে কাজ করতাম খুব ভালো ছিল। তো মালিক আমাকে বললো যে তুই তোর জন্য তো আমি অনেক টাকা খরচ করছি, তুই আবার চলে আয়। তো আমার মালিকের ফ্রেমে পড়ে আমি আবার কি বললাম, আমি ওমানে চলে গেলাম। এই 2 বছর এটা পরিবর্তন করে ওখানে যাওয়ার পরে আমি আবার দেখা যাচ্ছে আমার সাথে আবার ওখানে একটা দ্বন্দ্ব হয়ে যায়। আমি আবার এখানে ওখান থেকে 2 মাস থেকে আবার চলে আসলাম। চলে আসা আমি ঢাকাতে অবস্থান করি। ঢাকাতে আইসা মোটামুটি আমাকে যে লোকটা সবচেয়ে বেশি সহযোগিতা করেছে সেটা হচ্ছে দীপ ওয়াশিং এর ম্যানেজিং ডিরেক্টর আনোয়ার নানা। উনি মোটামুটি আমাকে যথেষ্ট সাপোর্ট দিয়েছেন। আমি মোটামুটি 4-5 মাস আমি ওখানে ছিলাম। পাশাপাশি আমি নেপাল, ইন্ডিয়াতে এবং দুবাই লাইনে কিছু মাল সাপ্লাই দিতাম। তো একটা পর্যায়ে এই ব্যবসা যখন আমি লস খেলাম তখন চিন্তা করলাম যে আমার তার কোনো উপায় নেই, আমি আবার আগের মতো আমার হাতিয়াতে গিয়ে আমি আবার কোচিং ব্যবসা শুরু করব। পরে 1 বছর কি আমি মোটামুটি ঢাকাতে ব্যবসা করছিলাম, এই দুবাই লাইনে, তারপর নেপালে। পরে ব্যবসা লস খাওয়ার পরে আমি আবার হাতিয়া কামব্যাক করি। হাতে কামব্যাক করে আবার পুনরায় আমি কি প্রফেশনালি আমি এই কোচিংটাকে নিয়ে আমি কাজ শুরু করি। তো কাজ শুরু করতে করতে একটা পর্যায়ে এবার আমি শিক্ষামূলক কাজ করতাম। 1 ডে স্কুল নিয়ে আমি প্রথম কাজ শুরু করি। আমার এই 1 ডে স্কুলের লক্ষ্য ছিল যে আমি ফ্রিতে প্রত্যেকটা স্কুলে গিয়ে বিনামূল্যে আমি মানে ইংলিশ টিচিং দিব। এরপর 2016 সালে আমেরিকান এম্বাসিতে টিচার নিচ্ছে। 2016 সালে 2016তে আমেরিকান এম্বাসিতে টিচার নিচ্ছে। তখন অনেকেই অ্যাপ্লাই করছে দীপুন্নয়নের মাধ্যমে। তখন আমি একটা পর্যায়ে দেখছি অনেকে অ্যাপ্লাই করার পরে কেউ যায় নাই। পরে আমাকে ফোন দিল যে আমি তখন রেডিওতে মোটামুটি কিছু কাজ করতাম, রেডিও সাগর দ্বীপে। পরে আমারে বললো যে আপনি আমেরিকান এম্বাসিতে একটা আছে, ট্রেনিং আছে, আপনি যেতে পারবেন কিনা ইএমকে সেন্টারে। তখন আমি বললাম যে অবশ্যই যাবো। তখন আমার ওরা বিভিন্ন রকম ফসল করছে, করার পরে ঠিক আছে কালকে আপনি চলেন। তখনই আমার মোটামুটি কনফিডেন্স লেভেলটা বেড়ে যায় যে আমি মোটামুটি একটা পাইছি, স্ট্রং জোন পাইলাম যেটার মাধ্যমে আমি আগাইতে পারবো বেশি ইংরেজি ভাষা নিয়ে। তখন আমাকে 3 দিনের ট্রেনিং এ আমি ইএমকে সেন্টারে আমেরিকান এম্বাসির একটা প্রজেক্টে আমি দীপনের মাধ্যমে আমি ওই ট্রেনিংটা করি। এরপর থেকে রেডিও সাগর দ্বীপে নিয়মিত এসে ইংরেজি শিক্ষা অনুষ্ঠানটা মানে আমি করতাম, মানে কোঅর্ডিনেট করতাম ইংলিশ স্পিকিংটা। এর পাশাপাশি আমি 1 ডে স্কুলে হাতিয়ার প্রত্যেকটা প্রাইমারি, হাই স্কুল, মাদ্রাসাতে আমি কাজ করতাম। তা আমার বিভিন্ন নলেজ গুলা, মানে বিভিন্ন আমি যে ইয়াগুলা করতাম, যে ইংলিশের যে নিজে নিজে কিছু জিনিস তৈরি করতাম যাতে বাচ্চারা সহজে করতে পারে, ক্যাপচার করতে পারে। এই ফাঁকে দিয়ে আমি এর আগে নেপালে গেছিলাম। মোটামুটি এই যে ইংলিশের ভাষার জন্য মূলত আমি আমার 2015 সালে নেপাল যাওয়া হয়। তো নেপালের কিছু আইডিয়া নিয়ে আমি মোটামুটি রেডিও সাগর দ্বীপের বা আমেরিকান এম্বাসি যে এগুলো নিয়ে আমি মোটামুটি আমার ইংলিশের যে স্কিলসটা এটা আরো একটু ডেভেলপ করি। এরপরে যখন আমি বিভিন্ন প্রাইমারিতে যখন প্রথম সেমিনারগুলো করতাম, আমাকে প্রত্যেকটা টিচাররা কিন্তু অনুমতি দিত, হয়তো অনেকে কষ্ট হয়ে দিত। যখনই দেখতাম যে স্কুলের ফলাফলটা খুব স্বতঃস্ফূর্তভাবে আমার এই ক্লাসগুলো রিসিভ করতো বা ওদের ভালো লাগতো,
এর পরবর্তীতে আর স্কুলগুলো আমাকে ওই সুযোগটা দিত না, কারণ মানে ওই স্টুডেন্টরা সবসময় এটা নিয়ে ইয়ে করতো। তো একটা পর্যায়ে আমি যখন হাতিয়াতে, আমার মনে হয় না এমন কোনো প্রাইমারি নেই যেখানে আমি ফ্রি ক্লাস করি নাই। এটা কিন্তু সম্পূর্ণ আমার অর্থায়নে, এটা কারো অর্থায়নে ছিল না। মানে আমি যে কোচিং থেকে যে টাকাটা ইনকাম করতাম সেটা দিয়ে কিন্তু আমি এই এই এগুলো পড়েছিলাম বিভিন্ন প্রাইমারি, হাই স্কুল, মাদ্রাসায়। আপনারা যারা হাতিয়াতে যারা আছে সব প্রত্যেকটা ইয়েতে জিজ্ঞাসা করবেন, মানে যখনই কোনো স্কুলে ভালো একটা অবস্থান নিছে এর পরের দিন আমাদের প্রোগ্রামটা আর মানে চালু করতে দেয় নাই। কি কারণে দেয় না এটা টিচার মানে কিন্তু হাইলি অ্যাপ্রিসিয়েট করেছে। ফলাফলের ফিডব্যাক ভালো, বা ফলাফল মানে ইংলিশে কথা বলার যে অনুপ্রেরণা পাইছে সেটা কিন্তু পরবর্তীতে দেওয়া হয় না। তো এরপর প্রাইমারিতে ফাইনাল হাই স্কুলে করলাম, এরপরে কলেজ লেভেলে করলাম। এরপর করতে করতে এগুলো মানে মোটামুটি এটা অনেকটা ভলান্টিয়ারিং হিসেবে আমি কিন্তু কাজটা করতাম। আমি যা ইনকাম করতাম অর্ধেকটাই আমি কিন্তু এই জিনিসগুলোতে আমি ব্যয় করতাম। আমাকে এক্ষেত্রে হাতে গোনা 2 জন আমার এই ওয়ান ডে স্কুল কার্যক্রমে হাতে গোনা 2 জন মোটামুটি আমাকে সহযোগিতা করেছে। একটা হচ্ছে আমেরিকান প্রবাসী রাসেল ভাই, এরপর হচ্ছে তমরুদ্দিন মিনহাজ ভাই, উনি অস্ট্রেলিয়ান প্রবাসী। তারপর হচ্ছে দীপাঞ্চল হাতিয়া আমাকে কিছু কন্ট্রিবিউট করছে। এর টোটাল কয়েকজন, আর মোটামুটি এই হচ্ছে এটা। এর পরবর্তীতে আমি আগে বলেছিলাম যে আমার কিছু সামাজিক করার দীপাঞ্চল হাতিয়ার হাত ধরে। তো একটা পর্যায়ে যাক আমি মোটামুটি আমার এই কোচিং এর পাশাপাশি আমি যখন ফুললি সামাজিক কাজে জড়িত হয়ে পড়ি, এরপরে আমি আমার উদ্যোগে বিভিন্ন মানবিক সহযোগিতায় আমি হাতিয়াতে প্রায় 1.5 বছরে 78টা পরিবারকে আমি ঘর করে দিই। এই ঘর করতে গিয়ে আমার সাথে ইউনুসারের সম্পর্ক হয়, হাতিয়া নির্বাহী কর্মকর্তার সাথে একটা ভালো সম্পর্ক হয়। তখন উনি আমাকে দিয়ে বিভিন্ন ত্রাণগুলো বিতরণ করতো। তারপর হচ্ছে বিভিন্ন এই যে কম্বল, টিন, তারপর হচ্ছে চাউল। তো একটা পর্যায়ে যখন এই ইউনুস সাথে যখন এমপি সাহেবের একটা দ্বন্দ্ব হয়, সেই দ্বন্দ্বের সাথে আমিও জড়িত হয়ে পড়ি। যাক আমার উপরে অনেক আক্রমণ হয়। তো আমি যখন এই 1.5 বছরে করোনাকালীন সময় অনেকগুলো সামাজিক সমস্যার সাথে যুক্ত হয়ে বিভিন্ন কাজগুলো করেছি। তো এই যে 1.5 বছরে আমি বিভিন্ন ক্রাউড ফান্ডিং করে বিভিন্ন মানবিক বাহিনীর সহযোগিতা আমার উদ্যোগে প্রায় 78টা পরিবারকে ঘর করে দিয়েছি বিভিন্ন ফান্ড গঠন করে। একটা পর্যায়ে যখন এমপি সাহেবের সাথে দ্বন্দ্ব হয়, আমার উপর আক্রমণ হয়, তখন আমার কাজগুলো বন্ধ করে দেয়। এরপর আমি দেনাগ্রস্ত হয়ে যাই, প্রায় আপনার 12-13 লক্ষ টাকার মতো দেনাগ্রস্ত হয়ে যায়। মানে কাজগুলো বন্ধ করে দিচ্ছি। এখন কাজগুলো বন্ধ, এটা তো আমি আর আবার নিশ্চিত করে দিচ্ছি যাতে আমি ফেসবুকে এই ধরনের কাজগুলো প্রচারণা না করি। এখন আমি এই সমস্ত কাজগুলো যেগুলো বন্ধ করে দিচ্ছি এগুলো যদি প্রচারণা না করি তাহলে আমার ফান্ড নিয়ে আসবে না। এখন যে প্রকল্পগুলো আমি ধরে রেখেছি সেগুলোকে চালু করার জন্য আমি আর কারো কাছে মানে ফান্ড করতে মানে খুঁজতে পারিনি, কারণ এটা তো আমি প্রজেক্টটা দেখাইতে হবে। তারপর আমার কিছু পরিচিত স্টুডেন্ট ছিল, আমার স্টুডেন্ট ছিল যারা আমেরিকাতে আছে, ওদেরকে বলার পর ওরা কিছু সহযোগিতা করেছে। এরপর হচ্ছে আলাউদ্দিন আজাদ বর্তমানে আমেরিকাতে আছে, তার একটা টিমের মাধ্যমে অঙ্কুর টিমের মাধ্যমে সে কিছু সহযোগিতা করেছে। ওভারঅল মিলায় আমি খুব আমার প্রাণ আসার তো হুমকি ছিল, আমি স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারতাম না অনেক কষ্টে, কিন্তু ওই যে প্রকল্পগুলো আমাকে কমপ্লিট করতে হবে, ধার দেনা করে হলো। এরপর হচ্ছে আমাদের যে প্রকল্পের মাধ্যমে আমি কাজটা করতাম, আমাদের সে সভাপতি তাসলিমা সেলিম সে সহযোগিতা করেছে। মোট বিশাল একটা অ্যামাউন্ট আমি ঋণগ্রস্ত হই। তো অনেক কষ্টে আমি ওই ঋণ থেকে আমি এখনো পর্যন্ত 12-13 লক্ষ টাকা থেকে আমার এখনো পর্যন্ত আমি 2 লক্ষ টাকার মতো আমি দেনা আছি এখনো। আনটিল আমাকে প্রতি মাসে একটা অ্যামাউন্ট দেনা দিতে হচ্ছে। সামাজিক কাজও করছি, নিজে চলছে, এটা গেল। এরপর হচ্ছে একটা পর্যায়ে স্থানীয় এমপি আমাকে একটা পর্যায়ে ডাকি নিয়ে বললো যে যা হয়েছে হয়েছে, তুমি আর সামাজিক কাজ করবা না, তুমি এগুলো যাবা না, তুমি তোমার মতো করে থাকো। উনি আমাকে অনেকগুলো অফার দিছে, আমি ওনার একটা অফার আমি গ্রহণ করে নেই। ওরা বলছে যে তুমি আর এই ধরনের সামাজিক কাজ করতে পারবা না, কারণ এই ধরনের সামাজিক কাজ করতে গেলে তুমি যে কোনো মতো তোমার ক্রস ফায়ার দিয়ে দিব। আর আমার তখন জামাত শিবির ট্যাগ দিল, আইএস জঙ্গি ট্যাগ দিল, মানে অনেকভাবে ট্যাগ করে আমাকে মানসিকভাবে খুব যন্ত্রণা দিচ্ছে। এরপরে হচ্ছে যেহেতু আমাদের ইউনূস স্যার, যে ইমরান স্যার, উনি যেহেতু আমার লাইভে যুক্ত, আমার সাথে ফেসবুকে অ্যাড আছে, তো আমি দীর্ঘদিন যাবত ওই যে গন্ডগোলের পর থেকে মানে আমার কেন্দ্র করে ইউনূস স্যারের জামাত শিবির বানালো, ইউনূস স্যারের এখান থেকে ট্রান্সফারের জন্য অনেক চেষ্টা করছে। তখন ইউনূস স্যারের সাথে আমার যোগাযোগ হয় নাই। ইউনূস স্যার আমাকে দিয়ে কিছু কাজ করাইছে, যেমন আমাকে দিয়ে 2টা ঘর করাইছে। একটা হচ্ছে বুড়িচ্ছর তালহাত্তা বাজার, আর একটা হচ্ছে আফাজিয়া।
এই 2টা ঘর স্যার আমরা বললো যে আপনি কাজগুলো করেন, পরবর্তী প্রকল্প শেষ হলে আমি আপনাকে একটা বাজেট দিব। কিন্তু যখন আমার উপর আক্রমণ হয়েছে, ওই আক্রমণকে কেন্দ্র করে আর ইউনূস স্যার আমাকে এই বাজেটটা দিতে পারে নাই। 1,30,000 টাকা এই 2টা ঘর করতে গেছে আমার। স্যার যদি আমার লাইফে দেখে তাহলে অবশ্যই স্যার আপনি একটা কমেন্টস করবেন। স্যারের সাথে আমার এখন যোগাযোগ হয়, আমি সচিবালয়ে গিয়ে স্যারের সাথে দেখা করেছি। উনি এখন বর্তমানে মন্ত্রী পরিষদের সহকারী উপসচিব হিসেবে সম্ভবত আছেন। তো অথচ এই যে ইউনূস স্যারের জন্য আমি অনেকগুলো কাজ করেছি, মানে যে কাজগুলো জন্য আমি এমপি সাহেবের কাছে শত্রু হইলাম, মাইর খাইলাম, সামাজিকভাবে সবকিছুভাবে আমি আমার আর্থিকভাবে আমি কি লুজার হইলাম। এরপরে হচ্ছে আমি ওই সহযোগিতা পাই নাই। এই যে আমি বিনিময়ে কোনো মানে এতগুলো কাজ করছি, একটা বছর এই ইউনূস স্যারের সাথে কম্বল বিতরণ, টিন বিতরণ আমাকে দিয়ে করাইছে। তার ভিতরে শুধু হচ্ছে যে আফাজিয়াতে যখন আমার উপরে হামলা হয়, ওখানে স্টেজ করতে যে টাকাটা গেছে ওইটা উনি দিচ্ছে, এরপর হচ্ছে টাইপ করতে যে টাকাটা গেছে এটা দিচ্ছে। এর বাইরে আর কোন রকমের ইয়া দেওয়া হয় না, কিন্তু আমার সবকিছু আমার উপরে বর্তাইছে। আমি স্যারকে অনেক রিকোয়েস্ট করছি, স্যার দেখেন আপনি আমাকে দিয়ে কাজগুলো করাইছেন, এখন আপনি যদি আমাকে বাজেটটা না দেন তাহলে আমি স্যার কোথেকে দিব, আমি তো এমনি লুজার হয়ে গেছি, আমাকে তো এমনি ফ্রি ফাইডে আমাকে সব কাজ বন্ধ করে দিচ্ছে। উনি বলছে যে আমি কোথেকে দিব, আমি তো এখন কোনো কিছু করতে পারবো না। তো যাক, স্যারের প্রতি আমার কোনো দুঃখ নাই, কারণ উনি ভালো কাজ করছেন, ওনার জন্য আমার ক্ষতি হলেও আমি ওনাকে সবসময় সেলুট জানাই, কারণ একটা বীরের মতো লোক উনি ছিলেন, এটা হাতের মানুষ সবাই জানে। তো আমি আজকে এই জিনিসগুলো বলার উদ্দেশ্য হচ্ছে যে আমি তখনই কিন্তু লুজার হয়েছি আর্থিকভাবে, আপনারা সবাই জানেন, কারণ আমার অন্য কোনো ইনকাম সোর্স নাই, আমি টিচিং দিয়ে চলতাম। এরপর হচ্ছে আমি মূলত এই জিনিসটা করার উদ্দেশ্য হচ্ছে আমার যখন ইনকাম ছিল আমি সামাজিক কাজও করতাম, নিজেও চলতাম। কিন্তু সবচেয়ে বড় বিপদ হচ্ছে আমাদের হাতিয়ার শিক্ষকদের, যারা শিক্ষাটাকে বাণিজ্যে পরিণত করেছে। এটা নিয়ে আমি অনেক লেখালেখি করেছি, আবার এটা নিয়ে আমাকে আবার এমপির কাছেও নেওয়া হয়েছে। যে আমি চাচ্ছি এটা যে আমি আমার যোগ্যতা দিয়ে আমি আগাবো, আপনারা আপনাদের যোগ্যতা দিয়ে আগান। আমি কোনো স্টুডেন্টকে ধরে আনি নাই, স্টুডেন্টরা আমার টিচিং মেথড দেখে তারা কিন্তু আমার কাছে আসে, আর তাদেরকে মানে পড়ানোর মাধ্যমে আমি যে টাকাটা পাই সেটা দিয়ে আমি আমার পরিবার চলে, আমি কিছু সামাজিক কাজ করি। কিন্তু আমাকে বিভিন্নভাবে তখন থেকে এই যে যখন থেকে আমার কার্যক্রমগুলো চলছে তখন থেকে কিন্তু আমাকে এইভাবে হয়রানি করতো টিচাররা, মানে আমার কাছে কোনো স্টুডেন্ট আসলে ওকে মাইক করতো, ইয়ে করতো, মানে নিয়ে যেত, মানে কোনো অবস্থায়। আর মূলত হচ্ছে হাতিয়াতে একটা বড় সিন্ডিকেট কাজ করে, প্রাইভেট বাড়িতে একটা বড় সিন্ডিকেট কাজ করে, যে সিন্ডিকেটের কাজ হচ্ছে যারা যোগ্যতা সম্পন্ন, যাদেরকে পড়ানোর দক্ষতা থাকে ওদেরকে ঠেকাও। কারণ ওরা কোনো স্টুডেন্টকে, বিশেষ করে আমি আজকে আমার লাইভের মাধ্যমে জাস্ট এই জিনিসটা আমি কারোর নাম বলবো না, নামটা আমি পরবর্তীতে বলবো, কারা এই হাতিয়ার শিক্ষা ব্যবস্থাকে নোংরামের পর্যায়ে নিয়ে গেছে, কোচিং বাণিজ্য নিয়ে। অথচ আপনি চিন্তা করেন যে আমি হাতিয়াতে একমাত্র আমি শিক্ষক, যে মঞ্জু স্যার, যেখানে আমি চ্যালেঞ্জ দিই একটা স্টুডেন্টকে 3 মাস পড়ালে ওই 3 মাসের ভিতরে স্টুডেন্ট ইংলিশে কথা বলতে পারবে, ইংলিশে সে লিখতে পারবে নিজে থেকে, এবং তার একাডেমিক ইংলিশে হিসাবে। কিন্তু কোনো টিচার আমাকে এই সুযোগটা দেয় নাই, আমাকে সবসময় চাপে থাকতো। তাহলে আমার কাছে আমি তো এই টাকা দিয়ে আমি কখনো বিল্ডিং করার স্বপ্ন দেখি নাই, এই টাকা দিয়ে জাস্ট আমার স্বপ্ন ছিল আমি নিজে চলবো এবং ইয়া করবো। অথচ হাতিয়াতে এমন অনেক টিচার আছেন যাদের কোনো কোয়ালিটি নাই, কিন্তু মাসে লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকার মালিক, এই শুধু প্রাইভেট বাণিজ্য করে। তাহলে আমি যদি দুই একজন স্টুডেন্ট পড়ায় যদি আমি চলতে পারি, তাহলে আপনারা কেন আমার এই রিজিকের উপর আপনারা হস্তক্ষেপ করবেন, সে এই টানা 2000 থেকে এই পর্যন্ত। অথচ আমি আমার এই কোচিং সেন্টারের টাকা, এই কোচিং এর ইনকাম দিয়ে আমি আমার অনেকগুলো দেনা পরিশোধ করছি। এই যে মানবিক কাজ করতে গিয়ে যে দেনাগুলো হয়েছি, এটা এখান থেকে দিছি, আবার লোন নিছি, এগুলো এই কোচিং থেকে পরিশোধ করেছি। তাহলে আমি তো আমার এই কোচিং ইয়া দিয়ে আমি সামাজিক কাজগুলো করতাম। তাহলে আপনারা স্কুলে, কলেজে, মাদ্রাসায় চাকরি করেন, আপনারা সরকারি বেতন পান, এরপরে আপনাদের কোচিং করান, প্রাইভেট পড়ান, তারপরও আপনাদের স্টুডেন্টরা কি করতে পারে না, নিজ থেকে লিখতে পারে না। প্রত্যেকটা হাতিয়ার সবচেয়ে বড় স্টুডেন্ট, এমন কোনো স্টুডেন্ট নাই যারা ইংলিশে তাদের অবস্থান আছে। হাতে গোনা 5% স্টুডেন্ট মোটামুটি আছে, আর বাকিরা সবাই সারা বছর প্রাইভেট পড়ার পরও একটা স্টুডেন্ট গ্রামার কি জিনিস, ইংরেজি গ্রামারের আগামাতা ওরা কিছু বুঝে না। অনেক স্টুডেন্ট রিডিং করতে পারে না, কিন্তু সারা বছর প্রাইভেট পড়ে। অথচ এই ইংলিশের কারণে হাতিয়ার ছেলেরা যথেষ্ট মেধাবী হওয়া সত্ত্বেও শুধু কিছু টিচারদের প্রাইভেট বাণিজ্যের কারণে আজকে আমাদের শিক্ষার্থীরা ভালো অবস্থা যাইতে পারে না।
A+ পায়, গাদা গাদা A+ পায়, কিন্তু ভালো জায়গায় চান্স পায় না। এর একটা মাত্র কারণ হচ্ছে ইংলিশের দুর্বলতার কারণে। কিন্তু আমি মঞ্জুর স্যার, আমি এই আমার অনেক ছাত্র আছে যাদেরকে আমি হাতিয়াতে বিনা পয়সা পড়াইয়া ইউনিভার্সিটিতে আমি টিকাইছি, নহরটামে টিকাইছি, বিনা পয়সা পড়াইছি। এরকম অনেক রেকর্ড আছে। আমার অনেক স্টুডেন্ট মাঝে মধ্যে আমার এখানে এসে লাইভ বলে যে তাদের আমার কারণে আছে, তারা ইউনিভার্সিটি পড়তেছে, আমার সহযোগিতায়, আমার বিনা পয়সা পড়ায়। তাহলে আমাকে তো সুযোগ দিতে হবে, আমাকে সমাজের জন্য করার কিছু সুযোগ দিতে হবে। এখন সবাই সিন্ডিকেটের মাধ্যমে আমাকে এমনভাবে চাপ দেয় যেটা আমি একজন মানুষ, আমি কই যাব? একদিকে হচ্ছে ফ্যামিলির যন্ত্রণা, একদিকে তো হচ্ছে সামাজিক যন্ত্রণা, একদিকে হচ্ছে রাজনীতি ব্যক্তিগত চাপ। আমি কয়েকটা স্টেপ নিচ্ছি সুইসাইড করার জন্য। কিন্তু যখন এটা মনে করি যে আমি দুনিয়াতে কষ্ট করতেছি, পরকালে আমাকে কষ্ট করতে হবে, এই জন্য এটা ভেবে আমি কখনো, যদি সুইসাইডটা হালাল হয়তো আমি অবশ্যই সুইসাইড করতাম। কারণ এই সমাজে বাঁচার মতো অধিকার আমার নাই। এই সমাজের মানুষ আমাকে বাঁচার মতো ওইরকম স্কোপ দিচ্ছে না। আজকে যদি আমার আত্মীয় স্বজনরা যদি আমার ওই দুর্যোগ মুহূর্তে আমার থাকতো, আজকে আমি মঞ্জু আজকে একটা ভালো একটা অবস্থানে যাইতে পারতাম। কিন্তু না পাইছি আত্মীয় স্বজনের সহযোগিতা আমার পড়ালেখার ক্ষেত্রে। আবার যখন আমি একটা পর্যায়ে একটা আসছি, একটা সামাজিকভাবে যখন আপনার এটা দিনের মতো সত্য। কারণ আমি সবসময় এই আজকে প্রায় 3টা মাস আমি হতাশার ভিতরে থাকি। আপনি আমার ফেসবুকে যারা লাইভে আছে, প্রবাসী যারা আছেন, আমি প্রত্যেকে কিন্তু আমি সামাজিক কাজ করার সময় নক করছি। ভিক্ষা আমি যতগুলো কাজ করছি, আমি অনেকটা ভিক্ষা নিয়ে আমি কাজগুলো করছি। এই যে বাবু সুরন দা, ওনাকে ধন্যবাদ জানাই, উনি একদম মানবিক লোক। এরপর হচ্ছে প্রত্যেককে আমি কি করছি, ব্যক্তিগতভাবে আমি ফেসবুকে আমি নক করছি যে দাদা এই কাজটা করতেছি, আপনি আমাদেরকে সহযোগিতা করেন। তাহলে এই যে আমি মঞ্জু যদি আমার ব্যক্তিগত উদ্যোগে যদি 78টা পরিবার ঘর পেতে পারে, আমি মঞ্জুর উদ্যোগে যদি অনেক স্টুডেন্ট ইউনিভার্সিটি চান্স পাইতে পারে, আমি মঞ্জুর উদ্যোগে যদি অনেক স্টুডেন্ট নহরডামে টিকতে পারে, অনেক স্টুডেন্ট মেডিকেলে ঠিকছে, ভুয়েটে আছে আমার অনেক স্টুডেন্ট, তাহলে আমরা যদি সবাই উদ্যোগ নিয়ে আমরা কি পারি না আমাদের হাতিয়ার অবস্থাকে পরিবর্তন করতে? কিন্তু না, এটা করতে দিবে না। তাহলে এই যে আপনারা আমাকে এমন ভাবে চাপবেন, আমার আর্থিকভাবে আমি আমার ফ্যামিলি চালাবো, সেইটাও আপনারা বন্ধ করে দিবেন। আমার কাছে স্টুডেন্ট আসলে আপনারা কি করবেন? চাপাই ধরবেন। তাহলে আমি কই যাব? যে আমাকে তো বাঁচতে হবে, আমাকে তো চলতে হবে। আমি এক গলা ঋণ নিয়ে আমি চলতেছি, কিন্তু এতদিন আমি মুখ খুলি নাই, কারণ আমি এদিক হলো ওদিক থেকে টাইনে ম্যানেজ করে আমি চলতে পারতাম। কিন্তু আপনারা দেখেন, এই যে আমি যে উদ্যোগগুলো হাতে নিয়েছি, যে উদ্যোগগুলো করেছি, আমার অনেক প্রবাসী বাইরে আছে যাদেরকে আমি ব্যক্তিগত সবসময় নক করতাম, করে আমি অন্তত হাতিয়াতে কি করতাম, কাজ করেছি। আমি যে কাজগুলো করেছি এগুলো কেউ করে নাই। আমি হাতিয়াতে ইংলিশ স্পিকিং, বাচ্চারা এখন সুন্দরভাবে স্পিকিং করতে পারতেছে, বাচ্চারা এখন ইংলিশে প্রতিযোগিতা করতে পারতেছে। আমাদের হাতিয়ার মতো দ্বীপ থেকে বাচ্চাদেরকে আমার উদ্যোগে আমি নেপালের মতো জায়গা থেকে ঘুরে আনছি, স্টুডেন্ট মানে স্টাডি ট্যুরের মাধ্যমে, মানে ইংলিশ অলিম্পিয়াডের মাধ্যমে। সেই ইংলিশ অলিম্পিয়াড করার জন্য আমি একটা বছর আমি স্কুলে চাকরিটা ছাড়িয়ে দিলাম। এরপর হচ্ছে বিভিন্ন স্কুলে ফ্রি ক্লাস করেছি, কিন্তু কোনো স্কুল আমাকে ওরকম আন্তরিকভাবে সহযোগিতা করে নাই। অথচ সবাই আমাকে কি করতো, যাতে মানে কি করতো, বিভিন্নভাবে আমাকে কি করতো, আমাকে হয়রানি করতো। মুসলিমেও কয়েকজন টিচারের কারণে হচ্ছে এই পরিবেশটা নষ্ট হয়ে গেছে হাতিয়া শিক্ষা ব্যবস্থা। হাতিয়াতে মাত্র 5% স্টুডেন্ট ইংরেজিতে মোটামুটি দক্ষতা আছে, আর 95% মানুষ মানে স্টুডেন্ট কোনো দক্ষতা নাই। কিন্তু আছে টিচারদের একটাই সিন্ডিকেটের মাধ্যমে সারা বছর ফলাফানিকে প্রাইভেট পড়াবে। আবার কোনো যোগ্যতা সম্পন্ন টিচার যদি আসে তাদেরকে কি করে চাপাইয়া ধরে। বিশেষ করে হাতিয়ার সরকারি স্কুলের টিচারগুলো আপনারা জানেন অনেক কোয়ালিফাইড, কলেজের এবং স্কুলের। কিন্তু আমাদের এই সিন্ডিকেটের ব্যবসার সাথে জড়িত যারা, আমি হয়তো থাকবো না, বাট আমি চেষ্টা করতেছি আমি আমার অন্তত যে কদিন আমি আল্লাহ আমার হায়াত রাখছে ওই কদিন আমি আপনাদের সাথে সবকিছু শেয়ার করব। কারণ আমার দেয়ালে ফিট থেকে গেছে, একদিকে হচ্ছে সমাজ, একদিকে আমার পরিবার, একদিকে হচ্ছে রাজনৈতিক ব্যক্তিগুলো কখনো আমাকে আওয়ামী লীগ বানায়, কখনো জামাত শিবির বানায়, কখনো আইএস জঙ্গি বানায়। এই যে জিনিসগুলা, এই সমাজের যদি অমানুষগুলো যদি মানুষ না হয়, তাহলে এই সমাজে টিকার মতো বসবাসের মতো আর কোনো কিছু হবে না। আপনি চিন্তা করেন, একজন সায়েন্সের টিচার সে আমাকে চাপায়, সে আমার স্টুডেন্টকে মিসগাইড করে। আমার অনেক স্টুডেন্ট, আমার ফুফতো ভাইয়ের মেয়ে,
আমার কাছে পড়তো এবং সে তার রিভিউগুলো অনেক ভালোভাবেই হচ্ছে। কিন্তু ওই যে সায়েন্সের টিচার, আমি তার নাম এখন বলবো না, সে আমার মানে তাকে কি ভুলভাল বুঝাইয়া তাকে কি করছে মানে ডিমোটিভেট করে ফেলছে। এরপর আমার এখানে কোনো আমি আমার প্রত্যেকটা ক্লাস আমি কিভাবে পড়াই আমি সব লাইভের মাধ্যমে পড়াতাম। এই লাইভের মাধ্যমে যখন করতাম তখন এই 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 সো কল টিচাররা এই ফলাফাইনকে লাইভে দেখে দেখে মিসগাইড করতো, তোমরা কখনো লাইভে যাও না, তোমরা কখনো তোমাদের ওখানে যায় না, ওখানে পড়ে কিছু কিছু শিখবে না। অথচ আমি যেটা দিতে পারছি হাতে কোন টিচারকে দিতে পারা নাই। আজকে আমার কার্যক্রমের কারণে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তির টিচাররা আমার সাথে যৌথভাবে কাজ করে হাতিয়াতে শিক্ষা বিস্তারের জন্য। আজকে জার্মান থেকে টিচার মানে বিদেশি টিচাররা আসে আমার সাথে যৌথভাবে কাজ করার জন্য। আমি চাই হাতিয়ার শিক্ষা ব্যবস্থা উন্নয়ন হোক। এরপরে হচ্ছে ফ্রান্স থেকে জাপান থেকে আমি আমাদের হাতিয়ার জন্য অনেকে আসে দেখবেন, জাপান থেকে আমি 4 বছরের একটা স্কলারশিপ নিয়ে আসছি হাতিয়ার ছেলেদের জন্য। তাইলে আমি যদি হাতিয়ার জন্য করছি কি জন্য, আমার স্বার্থের জন্য না, আমি এই যে এগুলো করছি কি জন্য, হাতিয়ার উন্নয়নের জন্য। অথচ আমি ঠিক মতো চলতে পারি না, কিন্তু কাউকে বুঝতে দিই নাই। অথচ আমার যারা সো কল টিচার যারা আছে তারা যদি আমাকে একটু সহযোগিতা করতো, তাহলে আমি চ্যালেঞ্জ দিলাম তো হাতিয়ার কোনো স্টুডেন্ট বাকি থাকবে না, তারা ইংলিশে কথা বলতে পারবে। প্রত্যেকটা স্টুডেন্ট ইংলিশে কথা বলতে পারবে, তারা গ্রামার বেস স্ট্রং হইতে হবে। কিন্তু দেখা গেছে ওরা এমনভাবে সিন্ডিকেট করছে, পুরো প্রত্যেকটা হাতিয়ার প্রত্যেকটা স্কুলগুলো এমনভাবে সিন্ডিকেটের আওতায় আছে যে ওদের সিন্ডিকেট বাইরে কেউ কোনো স্টুডেন্ট পড়তে পারবে না, সব এদের কাছে পড়তে হবে। অথচ যাদের কোনো কোয়ালিটি নেই পড়ানো, তারাই আজকে সিন্ডিকেট নিয়ে কি করে কাজ করতেছে। আজকে খুব কষ্ট লাগে। আমি আসলে মানে এগুলো হয়তো আপনাদেরকে বলতেছি এই জন্যই আমি এদের মুখোশটাও মুসুম করে দিতে চাই। আমি পরিবর্তন করতে পারবো না, বাট ওদের মুখোশটাও মুসুম করার জন্য আমি চাচ্ছি। আমি মানে মাঝে মধ্যে আমার এমন অবস্থা হয়, হ্যাঁ আমি সিদ্ধান্ত আমার কাছে একটাই, আমার কাছে 3টা অপশন আছে। হয়তো আপনারা আমাকে হাতিয়াতে ইংরেজি পড়ার সুযোগ করে দিবেন, যদি আমি দক্ষ না হই, যদি আমি হাতিয়াতে পরিবর্তন করতে না পারি, আমি হাতে থেকে চলে যাব। আর যদি আমি পরিবর্তন করতে পারি আমাকে সহযোগিতা করতে হবে, না হলে আমি কলম ছেড়ে আমি অস্ত্র ধরবো। আমি কলম ছেড়ে অস্ত্র ধরবো এবং অস্ত্র দিয়ে ওই সমস্ত কুলাঙ্গারদেরকে আমি হত্যা করে দিই, মানে সমাজ থেকে আমি উৎখাত করে ফেলবো। এই 3টা অপশন যদি আপনারা, হয়তো আমার পাশে থাকতে হবে, না হলে আমি আমার কর্মদক্ষতা আমাকে এগিয়ে নিতে হবে। আজকে আমার কাছে স্টুডেন্টদেরকে বিভিন্নভাবে হয়রানি করা হয়। আমার কথা হচ্ছে আপনার আমার যোগ্যতা দিয়ে আপনারা আমার সাথে বিরোধিতা করেন। আজকে আমি চলতে পারতেছি না, আমার ফ্যামিলি চালাতে পারতেছি না, কত হিমশিম খাইতে হচ্ছে, ঘর ভাড়া দিতে পারতেছি না। এত কষ্টের পর আমি কারোর সাথে এই জিনিস শেয়ার করি, কিন্তু আজকে দেয়ালে ফিটিংয়ের কারণে আমি আজকে এই জিনিসগুলো বলতে বাধ্য হয়েছি। হয়তো আমাকে আমার কাজগুলো করার সুযোগ করে দেন, না হলে আমি যদি এই পরিবর্তনগুলো, আমি যে দৃশ্যমান যে পরিবর্তনগুলো করছি আপনারা সবাই দেখছেন, আমাকে সুযোগ না দিলে আমি কলমের পরিবর্তে আমি অস্ত্র ধরবো, আমি রাজনীতিতে যোগদান করবো এবং আমি এমন সন্ত্রাসী কর্মকাণ্ড করবো যেটা হাতে মানুষ কখনো কল্পনা করতে পারে নাই। এবং আমার প্রথম মুখ্য দায়িত্ব হবে কি, যারা এই সমাজের উচ্ছিষ্ট জীব তাদেরকে কি করা, সমাজ থেকে উৎখাত করে ফেলা। যারা শিক্ষক নামের ভণ্ড, যারা শিক্ষাটাকে ধ্বংস করার জন্য তারা শিক্ষকতাকে কি করতেছে, বাণিজ্য পরিণত হচ্ছে, আমি তাদেরকে প্রথমে ধ্বংস করবো তাদেরকে। এবং যারা এই যে গার্ডিয়ানশিপ প্রতারণা করতেছে, আমার কথা হচ্ছে আমি আমার পরিশ্রম দিয়ে আমি আগাবো, আমার সাথে যোগ্যতা খেলা খেলেন, কিন্তু কেন আমার বিরুদ্ধে লাগে আমার স্টুডেন্টকে নিয়ে যাবেন। আমার আপন স্বাস্থ্য বোন আমার কাছে পড়তে পারে নাই শুধু ওই কুলাঙ্গারদের কারণে। অথচ আমার স্বাস্থ্য বোন আমার কাছে পড়ে সে প্রতিটা পরীক্ষা 95 পাইতো ইংলিশে। কিন্তু যে কোনো এক কুলাঙ্গার স্যার তাকে বিভিন্নভাবে কি করছে, তার থেকে দেখে স্টুডেন্টরা কি করতো, মানে A+ পাইছে, অথচ তাকে মানে কি কমাই দিছে নাম্বার, বাধ্য হয়ে আসে ওই স্যারের কাছে পড়তে বাধ্য হয়েছে। তাহলে এগুলো কেন, এই নোংরামি কেন? আমার অনেক স্টুডেন্ট আছে যাদেরকে আমি 6 থেকে একেবারে অনার্স পর্যন্ত আমি পড়াইছি, যারা বিভিন্ন অনেক স্টুডেন্ট আছে। তাহলে আমি কি বাঁচতে পারবো সমাজে? আমাকে বাঁচতে দিবেন না আমাকে? আমি আত্মহত্যা বহু জায়গায় করতাম, কিন্তু আত্মহত্যা মহাভাব, এই জন্য আমি ভেবে অনেকবার স্টেপ নিয়েও আমি কি করি নাই। কিন্তু আমার কাছে অপশন একটাই, 3টা অপশন আমি বললাম তো। হয়তো আমি আমার যোগ্যতা বলে আমাকে হাতে থাকার অধিকার দিতে হবে দল মত বিশেষে, না হলে আমি যে কোনো একটা রাজনৈতিক দলের সবচেয়ে টপ টেরোরিস্ট হিসেবে আমি কি নিজেকে ইস্টাবলিশ করব। এবং আমার প্রথম ইস্টাবলিশের প্রথম হচ্ছে সমাজে যত কুলাঙ্গার,
যত অদক্ষ, যত বদমাইশ টাইপের শিক্ষক আছে তাদেরকে আমি খতম করে ফেলবো। আজকের চিন্তা করেন, এই যে অনেক শিক্ষক আছে যারা নারী কেলেঙ্কারি করছে স্কুলে, কিন্তু রাজনৈতিক ফসলে তারা বেঁচে গেছে। ওই কুলাঙ্গার গুলাই কিন্তু কি আমার বিরুদ্ধে কাজ করতেছে। আচ্ছা, সায়েন্সের টিচার আমার বিরুদ্ধে কাজ করছে, আমার কথা তুই সায়েন্সের টিচার আমার বিরুদ্ধে কেন যাবি? আমি তো আমার যোগ্যতা বলে আগাচ্ছি, আমার তো একটা যোগ্যতা আছে, আমি আমার যোগ্যতা দিয়ে আমি আগাবো। তাহলে আমি আমাদের এই লাইভে আপনারা যারা আছেন, আর একটা হচ্ছে আমি এমন অবস্থায় আছি যে আমার 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 ছেলেকে পর্যন্ত আমি পড়াইতে পারি না। কেন পারি না? এটা আমি আগে বলছি যে মানুষ, ফ্যামিলির যন্ত্রণা হচ্ছে সবচেয়ে বড় যন্ত্রণা। আজকে আমি হাজার হাজার ছেলেকে মানুষ করছি, হাজার হাজার ছেলেকে ইংলিশে দক্ষ করেছি, কিন্তু আমার ছেলেকে আমি পড়াইতে পারতেছি না। কারণ কি? যদি আমার ওয়াইফটা সহযোগী মেন্টালিটি হইতো, আমাকে সাপোর্টিভ মেন্টালিটি হইতো, তাহলে আজকে আমার অল্টারনেটিভ আমার ছেলেকে আমি তৈরি করতে পারতাম। কিন্তু ওইটা তো পারি না। প্রতিনিয়ত আমার বাইরের যন্ত্রণা, ঘরের যন্ত্রণা, এদিকে ফ্যামিলি চালাতে আমার হিমশিম খাইতে হচ্ছে। দেনায় দরজরিত প্রতি মাসে একটা অ্যামাউন্ট দেনা দিতে হচ্ছে। এদিক দিলে ওদিকে নাই, ওদিক দিলে এদিকে নাই। তাহলে আমি কোন দিকে যাব? আপনারাই আমাকে বলেন। আমি ওই 3টা অপশন আমি বেছে নিব। এই জন্য আমি বলছি আমি 3টা থেকে যেকোনো একটা অপশন নিব। হয়তো আমার যোগ্যতা অনুযায়ী আমাকে কি করতে হবে, আমি আপনাদেরকে আবার বলি, আমাকে 3টা মাস আপনারা সময় দেন। 3টা মাস যদি আমি হাতিয়াতে যদি পরিবর্তন করতে না পারি শিক্ষা ব্যবস্থায়, আমি হাতিয়া থেকে চলে যাব। এরপর হচ্ছে আমার যোগ্যতা থাকা সত্ত্বেও যদি আপনারা সুযোগ না দেন, তাহলে আমি হাতিয়াতে এমন সন্ত্রাসী কার্যক্রম চালু করব। আমি এই যতগুলো কুলাঙ্গার আমাকে কষ্ট দিছে, প্রত্যেকটা কুলাঙ্গাররা আমি কিন্তু কি দুনিয়া থেকে আমি বিদায় দিয়ে দিব। কারণ আমি 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 আর মৃত্যুকে ভয় খাই না। আজকে চিন্তা করেন, এই যে একটা শিক্ষা সফর, ইংলিশ অলিম্পিয়াড করছে, কত কষ্ট হয়েছে, কতজনের হাত পা ধরে, কতজনের কত একটা বছর কষ্ট করতে হয়েছে। এই একটা বছর দৌড়াদৌড়ি করছি। আমার কোচিং সেন্টার বলছে 10, আমি দেখেন আমি নেপাল গেছি, এই ফাঁকিতে আমার স্টুডেন্ট গুলাকে ওরা নিয়ে গেছে, ভুলভাল বুঝায় গার্ডিয়ানদেরকে। এরপর হচ্ছে আমি আমার হাতিয়া ল্যাঙ্গুয়েজ ক্লাবের ফেজে অসংখ্য স্টুডেন্ট আছে যাদের ইংলিশ স্টাইল দেখলে আমরা বুঝবেন যেটা হাতিয়া না, এগুলো সম্পূর্ণ আমার ক্রেডিট। তাহলে আমাকে সুযোগ দিলে আমি অবশ্যই কি কাজ করব, আর সুযোগ না দিলে আমি বললাম তো আমি আত্মহত্যা করব না, বাট আমি এমন কাজ করব সমাজে। কারণ আমাকে যেহেতু ভালো অবস্থা আপনারা আপনাকে সুযোগ দিচ্ছেন না, আমি খারাপের এমন মাত্রায় করব, আমি সব তছনছ করে ফেলবো। তবে ভালো মানুষকে না, সব কুলাঙ্গাদেরকে আমি খতম করে ফেলবো। এটা আমার ফাইনাল ডিসিশন। হয়তো আমাকে ভালোভাবে কাজ করতে দেন, না হলে আমি সন্ত্রাসীর এমন একটা লেভেলে যাব যে ধ্বংসস্তূপে পরিণত হবে। কারণ আমি তো যেখানে আমার ফ্যামিলিগতভাবে আমি শান্তিতে নাই, সামাজিকভাবে আমি শান্তিতে নাই, আমি সবসময় একটা টেন্সিটিতে কাজ করতে হয়। লোন নিতে নিতে আমার অবস্থা খারাপ হয়েছে। প্রতি মাসে আমাকে কি করতে হচ্ছে, 30 থেকে 40 হাজার টাকা আমার দেনা দিতে হচ্ছে। তাহলে আমি কি দেনা দিব না চলবো? আমার বাসা ভাড়া, এরপর হচ্ছে যে আগে যে কাজগুলো করছি, বাংলাদেশ কুটিরে যে কাজগুলো করছি, গৃহ নির্মাণের যে কাজগুলো করছি, সেগুলো আমার অনেকে আমার থেকে টিনের টাকা পাবে, কেউ মিস্ত্রি টাকা পাবে। তাহলে আমাকে যদি আপনারা সুযোগ দিতেন, আমার কর্ম বলে আমি কি আগাবো, কিন্তু আমার কর্ম সেটাও আপনাকে আমাকে দিচ্ছেন না। এমন কোন স্টুডেন্ট বলতে পারবো না যে মনুষ্য খারাপ পড়ায়, বাট আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে 3 মাস যদি আমাকে যদি কেউ সুযোগ দেয় যে হ্যাঁ 3 মাস আপনার দায়িত্ব আমরা নিব, আপনি বিনা পয়সায় দরিদ্র মেধাবী স্টুডেন্টকে কি করে ভুলেট করে ফেলেন, যাতে অন্যান্য টিচারদের চেয়ে আপনার দক্ষতা হয়। আজকে ওই কুলাঙ্গার গুলা আমার আত্মীয় স্বজনকে ভুলভাল বুঝাই তাদের কি করে আমার স্টুডেন্ট গুলোকে আমার এখানে আসতে দেয় না। অথচ আমি যেটা পারি, এটা হাতের কোনো টিচার এটা পারে না। আজকে আমি কেন লাইভে এসে উন্মাদ হয়ে গেছি শুধু ওই কুলাঙ্গারদের কারণে। আপনি চিন্তা করেন, এই যে হাতিয়া ল্যাঙ্গুয়েজ ক্লাব আমি দিয়েছি, এই ল্যাঙ্গুয়েজ ক্লাব তো হাতিয়া ল্যাঙ্গুয়েজ ক্লাব ছিল না, এটা ছিল প্রফেসর আশরাফ ল্যাঙ্গুয়েজ ক্লাব। ওই ল্যাঙ্গুয়েজ ক্লাব করতে গিয়েও আমি এই কুলাঙ্গারদের শিকার হয়েছি। ওই ল্যাঙ্গুয়েজ ক্লাব করতে গিয়ে আমাকে 60 থেকে 70 হাজার টাকা দেনা হয়েছে। তাহলে কেন আপনারা এটা করবেন? ওই ল্যাঙ্গুয়েজ ক্লাবের প্রফেসর আশরাফ ল্যাঙ্গুয়েজ ক্লাব আমি খুলছি সর্বপ্রথম। ওই ল্যাঙ্গুয়েজ ক্লাবের পক্ষে আমিরুল ইসলাম কালাম সাহেবের ছেলে 5 লক্ষ টাকা দিছে, সেগুলো কিন্তু ওরা খেয়ে ফেলছে।
কিন্তু লাস্টে প্রফেসর আশরাফ ল্যাঙ্গুয়েজ ক্লাবটা আমার থেকে করতে দেয় নাই। ঠিক আছে, ওটা আমার অধিকার নাই, ঠিক আছে, আমি নাম চেঞ্জ করে পরে হাতি ল্যাঙ্গুয়েজ ক্লাব দিছি। তাহলে আপনারা আমার যোগ্যতা দিয়ে স্টুডেন্ট আমি আনতেছি, আমি কোনো স্টুডেন্ট ধরে আনতেছি না। তাহলে প্রত্যেকটা স্টুডেন্টকে আপনারা আমার থেকে নিয়ে যাবেন, আমি কি চলতে পারবো না? আমি কি সংসার চালাবো না? এখন আপনারাই সিদ্ধান্ত দেন। আমি আমার কাছে অপশন 3টা, হয়তো আমাকে সন্ত্রাসী পথ বাইরে দিতে হবে, ওই কুলাঙ্গাদের খতম করবো। প্রত্যেকটা স্কুলে 2টা করে কুলাঙ্গার থাকে, 1টা 2টা করে কুলাঙ্গার থাকে। আমি প্রত্যেকটা কুলাঙ্গার টিচারদের ছবি প্রকাশ করে প্রত্যেকগুলোকে আমি জবাই করে দেবো। এটাই ফাইনাল ডিসিশন। যারা যারা আমার শিক্ষামূলক কার্যক্রমকে বাধাগ্রস্ত করছেন, যে ভণ্ড, এই যে এদের একটা সিন্ডিকেট হতা আছে, দেখতে ধাড়িওয়ালা, খুব নাদু শুধু সব সিপ আছে ভাই, সবসময় কুবুদ্ধি নিয়ে চলে, সায়েন্সের এখন টিচার, একটা সরকারি স্কুল টিচার। এই মেন বদমাইশ হচ্ছে ওই লোকটা, ওই লোকটাই হচ্ছে সবচেয়ে বড় কালফিট। একটা মানুষের কয়টা বাড়ি দরকার? তোরা একটা হাই স্কুলের টিচার না আছে তোদের কোনো কোয়ালিটি। আমি আপনাদেরকে একটা বললাম, আপনারা যারা আছেন, আপনারা হাতিয়া যতগুলো ইংলিশ টিচার আছে সবাই একসাথ করেন, আমারও একসাথ করেন। যদি ওদের চেয়ে ভালো টিচিং দিতে না পারি, আমি হাতিয়া থাকবো না, আমার কারো কাছে রাগ খুব থাকবে না। বাট ওদের চেয়ে যদি আমি ভালো টিচিং দিতে যোগ্যতা রাখি, তাহলে আমাকে কেন সুযোগ দিবে না ওই কুলাঙ্গাররা? ওই কুলাঙ্গাররা কেন আমার আত্মীয় স্বজন আমার কাছে পড়বে? এটা আমার রাধিকেরা আছে, আমার আত্মীয় স্বজন, সে আমার আত্মীয় স্বজন গুলোকে তারা কি বিভিন্নভাবে কি ভয় ভীতি দেখায়? তারা কি একটা কুলাঙ্গার মাসে 4 থেকে 5 লক্ষ টাকা প্রাইভেট পড়া ইনকাম করে, তাহলে তোদেরকে সরকার বেতন দিচ্ছে না? তোরা সরকারি বেতন মুক্ত না, তোরা ক্লাসে না পড়ে তোরা প্রাইভেট পড়াস, আর প্রাইভেটে এক বেসে 60-70 জন। তাহলে 60-70 জন তোরা না পড়াস ক্লাসে, না পড়াস প্রাইভেট, আবার একটা টিচার কি করে বাড়িতে যায় কি করে? আপনারা চিন্তা করবেন, আমার অনেকগুলো টিউশনি ছিল, আমি টিউশনি থেকে কিন্তু অনেকগুলো টাকা খাইতাম, কিন্তু আরেক কুলাঙ্গার, নাম বলতাম, নাম পরে বলবো, ওই কুলাঙ্গার কি করতো, ওই বাসায় যায় যে আমি যদি ভুল বলে আমাকে ওখান থেকে বের করে সে টিউশনি করতো। এরকম 60টা টিউশনি সে আমার নষ্ট করছে। সে নিজে নিজে ওখানে থেকে কি করতো, সেই স্কুল টিচার না হলে সে ফেল করাই দিবে। এটা হলো সবচেয়ে বড় হাতিয়ার। এই যে হাতিয়ার, এখন যে অসুস্থ প্রতিযোগিতা, এই অসুস্থ প্রতিযোগিতার কারণে আজকে আমি মঞ্জু হয়তো সন্ত্রাস হব, নইলে আমি হাতিয়ার জন্য কাজ করব। আপনি চিন্তা করেন, প্রত্যেকটা প্রাইমারি স্কুলের প্রায় ম্যাডামদের স্টুডেন্টদেরকে আমি পড়াইতাম, কিন্তু যখনই ওদের সিন্ডিকেটের কারণে আমি আর পড়াইতে পারি না। আমি বিনা পয়সায়, কবির স্যার মারা গেছে, আমি বিনা পয়সায় 6টা মাস আমি বিনা পয়সায় দ্বীপ কলেজে ক্লাস করাইছি। আমি ডিগ্রি কলেজে ক্লাস করাইছি 60টা বছর। তাহলে আমার যোগ্যতা না থাকলে কি ওরা আমাকে নিত? অথচ আমার বিরুদ্ধে প্রতিনিয়ত প্রপাগান্ডা চালাচ্ছে ওরা। তাই আমি বলছি, আপনাদের কাছে হাত জোড় করে বলছি, হয়তো আমাকে আমার কার্যক্রমগুলো করতে সুযোগ দিতে হবে। হাতিয়ার আমি চ্যালেঞ্জ দিলাম, তো হাতিয়ার প্রত্যেকটা স্কুলে যদি ল্যাঙ্গুয়েজ ক্লাব থাকে, সপ্তাহে একদিন যদি খেলা থাকে, হাতিয়ার কোনো ফলাফাইন ইংলিশে দুর্বল থাকবে না, এটা আমি অফেন্স চ্যালেঞ্জ দিলাম। কিন্তু ওই কুলাঙ্গারের বাচ্চারা কখনো এই সুযোগ দিবে না, কারণ তাদের ব্যবসা নষ্ট হয়ে যাবে। এই যে হাতিয়াতে আজকে প্রতি বছর 100 জন 100-র উপরে এ প্লাস পায়। কয়টা এ প্লাস বিশ্ববিদ্যালয় থেকে, কয়টা এ প্লাস মেডিকেলের থেকে? প্রতি বছর ভুরি ভুরি এ প্লাস পায়। তাহলে কেন তারা টিকে না? এর একটা মাত্র কারণ হচ্ছে বেসিক জিনিসটা নাই। সায়েন্স থেকে এ প্লাস পায়, কিন্তু বেসিক না থাকার কারণে হয়তো যাদের বাবা মা টিচার, তারা হয়তো প্রাইভেট স্কুল, প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াইতে পারে, কিন্তু বাকি, অথচ এমন স্কুল আছে যেখানে 100%-এর ভিতরে 80% স্টুডেন্ট মেধাবী, কিন্তু একটা পর্যায়ে ওই মেধাবী স্টুডেন্টগুলো অনেক সময় তাদের অস্তিত্ব হারাই ফেলে ওই ব্যবসা বাণিজ্যিক টিচারের কারণে। একটা স্টুডেন্ট 3 স্যারের কাছে ইংলিশ পড়তো, 4 স্যারের কাছে ইংলিশ পড়ে। কেন ইংলিশ 4 স্যারের কাছে পড়তে হবে? একটা টিচার যদি ভালোভাবে ক্লাসে পড়ায়, তাহলে কেন তাকে প্রাইভেট পড়তে হবে? আমি দ্বীপ কলেজে ক্লাস নিয়েছি তবিচ্ছে মাত্র 6 মাস আমি কখনো প্রাইভেট পড়াই নাই, অথচ আমি বিনা পয়সা পড়াইছি, এবং আমার ক্লাস সবচেয়ে বেশি স্টুডেন্ট ক্লাস করতো, 300-350 ফলাফল পড়তো। আমি নিউ মডেল স্কুলের প্রধান শিক্ষক ছিলাম, সেখানে আমি কি কোনো স্টুডেন্টকে আমি প্রাইভেট পড়ার জন্য কি অনুমতি দিতাম না, বলতাম যে ক্লাসে যা হবে ক্লাসে। তাহলে আমি যদি পারি, আপনারা কেন পারবেন না? আপনাদেরকে সরকার টাকা দিচ্ছে, আপনারা একই ফ্যামিলিতে প্রাইভেটে পড়াচ্ছেন, কোচিংয়ে করাচ্ছেন, ক্লাসে পড়াচ্ছেন, কেন? ইংলিশ কি এটা আহামরি করি কিছু? আমি তো করে দেখাই দিছি।
আমার সবকিছু, আমার সকল কার্যক্রমগুলো অনলাইনে আছে। আপনাদের কি যোগ্যতা আছে? আপনারা কি করছেন দেখেন। অতএব আমি আর বেশি কিছু বলবো না। আমি আপনাদেরকে বলছি আমার সিদ্ধান্ত, হয়তো আমাকে মানে সুযোগ করে দিতে হবে। আমি আমার যোগ্যতা বলে আগাবো। আমার কোনো স্টুডেন্টকে কেউ হস্তক্ষেপ করতে পারবে না। আমি আমার যোগ্যতা, কিন্তু প্রত্যেকটা স্কুলের টিচাররা কিন্তু কি করে আমার কাছে পড়লে ওদের কি জ্বালা শুরু হয়ে যায়। অতএব আমি আপনাদের, কারণ আমি কার কাছে ইয়ে দিব আজকে চিন্তা করেন। আমি এগুলো নিয়ে যত রাজনীতি ব্যক্তি আছে সবার কাছে আমি গেছি। ইভেন যতজন রাজনীতি ব্যক্তিদেরকে আমি এটা বলছি, ওরা বলছে ফলাফানিকে এগুলো শিখে লাভ নেই। এক রাজনৈতিক নেতা ও বর্তমানে নাকি এমপিগিরি করবে। ওর কাছে গেলাম যে আমরা এই উদ্যোগ নিচ্ছি, আপনি পারলে আমাকে কিছু কন্ট্রিবিউট করেন। ও বললো যে আপনাদের এখানে 1 টাকা দেওয়া মানে লস, আপনাদের শিক্ষামূলক কাজে 1 টাকা দেওয়া মানে লস। এটা আমি আমার নেতাদের পিছনে, কর্মীদের পিছনে এটা খরচ দিলে এটা আমাকে ফল দিবে। তাহলে ওরা কি নেতা হওয়ার যোগ্য? 99% নেতাগুলো হচ্ছে শিক্ষা বিমুখ, শিক্ষা অনুযায়ী না, শিক্ষা বান্ধব না, ওরা হলো ক্ষমতা বান্ধব। তাহলে ওদের সমাজে পরিবর্তন হবে? হাতিয়াতে যতগুলো কাজ হচ্ছে সেগুলো সামাজিক সংগঠনের মাধ্যমে হচ্ছে, শিক্ষামূলক যতগুলো সামাজিক সংগঠনের মাধ্যমে হচ্ছে। আর ওই কুলাঙ্গা শিক্ষক যারা আছে ওরা কোটি কোটি টাকা বানানোর পরে এগুলোর আরো কি আপনি চিন্তা করেন। এই যে সিন্ডিকেটের মাধ্যমে যোগ্যতা থাকলে স্টুডেন্ট এমনি যাবে। সিন্ডিকেট কেন? যোগ্যতা কেন তোমরা ভয় পাচ্ছ? অতএব আমি আপনাদের সবাইকে বলছি যে আজকে আমি লাইভে আসছি। হ্যাঁ, আপনারা যারা এই শিক্ষাবাদের সাথে জড়িত, আমি প্রত্যেকের ফেস সব প্রকাশ করবো, কত টাকা তারা কে কি করছে না করছে, কার যোগ্যতা কতটুকু, সবাইকে বলছি। যদি আপনারা এখন থেকে যদি সংশোধন না হন, তাহলে আমি বললাম তো আমার ডাইরেক্ট কথা, ডু অর ডাই। আমি অনেক কষ্ট সহ্য করছি, আমার দেওয়ালে ফিট থেকে গেছে, আমাকে কেউ সুযোগ দিচ্ছে না। একজন এক ভাবে। শিক্ষক কেন রাজনীতি করবে? স্কুল শিক্ষক কেন রাজনীতি করবে? মাদ্রাসা শিক্ষক কেন রাজনীতি করবে? কলেজের শিক্ষক কেন রাজনীতি করবে? এই ভণ্ডামি করার জন্য তো এই বাটফানিগুলো রাজনীতিকে ব্যবহার করতেছে। এই নষ্টামি করার জন্য এই সমস্ত, কখনো অমুক ওই ক্ষমতা আসলে ওর 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 ফাঁস আসবে, কারণ তার আকামগুলোকে ঢাকার জন্য। অথচ আপনি চিন্তা করেন, এই যে এমপি দ্বারা আমি লুজার হয়েছি, ওই এমপির কাছে আমি যাই নাই, আমাকে চাইতে বাধ্য করছে ওরা। আমাকে আমার বিরুদ্ধে অভিযোগ দিয়া আমাকে কি করছে, যাইতে বাধ্য করছে। তাহলে তোমাদের সাহস থাকে তোমরা আইনগত ব্যবস্থা নিতে। হ্যাঁ, আমি যদি তোমাদের বিরুদ্ধে কোনো কিছু বলে আইনগত ব্যবস্থা নাও, কিন্তু তা না তোমাদের বিরুদ্ধে নিউজও হয়েছে, তোমাদের প্রাইভেট বাড়ির বিরুদ্ধে নিউজ হয়েছে। আপনারা দেখেন, প্রত্যেকটা স্টুডেন্ট সকাল ভোর 6টা থেকে শুরু করে বিকেল পর্যন্ত স্কুল প্রাইভেট নিয়ে ব্যস্ত। তাহলে এরা পড়ার সময় কই পায়? আমরা পড়ালেখা করি নাই, আপনারা যারা আছেন এরা পড়ালেখা করেন না, ক্লাসে পড়লে প্রাইভেট কেন? আবার কেন প্রাইভেটের জন্য চাপ দিতে হবে? শারীরিক শিক্ষার টিচার প্রতি মাসে 3 থেকে 4 লক্ষ টাকা প্রাইভেট পড়া ইনকাম করে। অথচ তাকে যদি আপনি বসে জিজ্ঞাসা করেন, গ্রামারের কোনো আইটেম জিজ্ঞাসা করেন, সে প্রতি উত্তর সদস্য দিতে পারবে না। অথচ সেই ইংলিশে যে ঠিক মতো 1 মিনিট মানে কি কথা বলতে পারে না, সে মাসে 3 লাখ টাকা নেবে, আর সে দাপটের সাথে। তাহলে কেন এই যে অযোগ্যদের আজকে কি স্কুলগুলোতে কি দাপটের সাথে তাহলে ফলাফল শিখতে পারবে? যে টিচার, আপনি চিন্তা করেন, আমি নেপাল ছিল মানে বিভিন্ন অনেকগুলো দেশে গেছি, নেপাল অনুন্নত একটা দেশ, কিন্তু নেপালের প্রত্যেকটা টিচার ইংলিশে কথা বলতে পারে। ইন্ডিয়ান প্রাই স্কুল টিচারগুলো ইংলিশে কথা বলতে পারে, কিন্তু আমাদের দুর্ভাগ্যজনক হলো আমাদের ইংলিশ টিচাররা কখনো ইংলিশে কথা বলতে পারে না। ইংলিশ টিচাররা ইংলিশে কখনো লেকচার দেয় না। ইংলিশ টিচাররা সাহিত্য চর্চা করে। তুই সাহিত্য চর্চা করে তুই বাংলা ভর্তি, তুই ইংলিশে আসার দরকার কি? এরপর হচ্ছে সমাজবিজ্ঞানের টিচার, সে বড় টিচার, অথচ দেখেন ইংলিশ পড়ার মতো ইয়ে নাই, কিন্তু ভালো ভালো স্টুডেন্টগুলোকে সে কি নিজের আয়ত্তে নিয়ে গেছে। আর আমার কাজগুলোকে বাধাগ্রস্ত করতেছে এই সমস্ত ছোট লোকের বাচ্চারা। আমি সবাই কাছে অনুরোধ করতেছি যে আপনারা এটা একটা সিদ্ধান্ত নেন। হয়তো আমাকে আমার কাজের সুযোগ করে দিতে হবে। আপনি চিন্তা করেন, আজকে জামাত শিবির যারা আছে তারা আমাকে বানাইছে ফেসিস্ট, বিএনপি যারা আছে তারা জামাত শিবির বানাইতেছে, কেউ আওয়ামী লীগ বানাচ্ছে। তাহলে আমি তো এরকম কোনো ইয়ে করি নাই।
হ্যাঁ, আমি জামাত শিবিরের একজন সাপোর্টার ছিলাম, কিন্তু আমি যেহেতু সামাজিক কাজ করি এই জন্য আমি সামাজিক কোনো রাজনৈতিকভাবে আমি কোনো রাজনৈতিক বক্তৃতা ইয়ে করতেছি না। অথচ এই যে চিন্তা করেন গণ উন্নয়ন গ্রন্থাগার, এই গণ উন্নয়ন গ্রন্থাগারটা আজকে কিছু কুলাঙ্গার দখল করে ফেলছে। এই গণ উন্নয়ন গ্রন্থাগার দিয়ে আমি কি করতাম, সামাজিক কাজ করতাম। এটা আমি ভাড়া নিয়ে এটা ইয়ে করছি, সেটা তখন এমপি নিয়ে গেছে। পরবর্তী আমি আবার পুনরুদ্ধার করার পরে এটা কয়েকজন কুলাঙ্গার এটাকে কি দখল করে এখন এটা প্রেস ক্লাব বানাইছে। অথচ প্রেস ক্লাব যদি এই সাইনবোর্ড দিয়ে সন্ত্রাসী করে, এই গণ উন্নয়ন গ্রন্থাগারকে মৃত করে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে গণ উন্নয়ন গ্রন্থাগার কবর দিয়ে এরা প্রেস ক্লাব দিচ্ছে। কি প্রেস ক্লাব কি আর জায়গা নাই? অথচ আমার কাছে 5 বছর চুক্তি ছিল এই প্রেস ক্লাবের, যেখানে AM হাই স্কুলের প্রধান শিক্ষকের স্বাক্ষর রয়েছে, M প্রাইমারি শিক্ষকের স্বাক্ষর রয়েছে, টিপ্রিসের স্বাক্ষর রয়েছে যে আমি এইটা সামাজিক কাজের জন্য, শিক্ষামূলক কাজের জন্য ভাড়া নিয়েছি, যেটার ভাড়া দিয়া উপরে লাইব্রেরিটা চলবে। কিন্তু এক কুলাঙ্গার আমার এই ব্যানারটা ছিটে তালা ভাঙিয়ে সেইটাকে দখল করে সেটা প্রেস ক্লাব বানাইছে। কার কাছে বিচার দিব আপনি বলেন? আমি তো সামাজিক লোক, আমাকে বাঁচার অধিকার কি আপনারা দিবেন না? অতএব আমি সবাইকে বলতেছি, হয়তো আমাকে ভালো পথে চলার সুযোগ দেন, আর আমি খারাপ হইলে, আমি তো বলছি যে খারাপ হলে এবার যারা যারা আমাকে কষ্ট দিছে আমি তাদেরকে কি করব, জন্মের শিক্ষা আমি দিয়ে দিব। আপনারা সব আমার অ্যাক্টিভিটিগুলো দেখবেন, আমি কি করছি হাতিয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ আমার ইয়ে করার জন্য। এরপর হচ্ছে যে জিনিসটা, সেটা হচ্ছে আমি আসলে আমার ফ্যামিলিগত লাইফ নিয়ে আমি ভালো নাই। কারণ মানুষের সবচেয়ে বড় জিনিস হচ্ছে কি, বাইরে যত যন্ত্রণা থাকুক, ফ্যামিলিতে এসে যদি ফ্যামিলিতে শান্তি না হয়, মানুষের যন্ত্রণা থাকে, তখন এই মানুষটার আর বাঁচার মতো আর অধিকার রাখে না। এই জন্য আমি আপনাদের কাছে ভিক্ষা চাচ্ছি, হয়তো আমাকে ভালোভাবে বাঁচতে দিন, না হলে আমি সন্ত্রাসের খাতায় আমি নাম লেখাবো। কারণ ভালো কাজ করে যদি আমি প্রতিদিন না পাই, তো সন্ত্রাস করে ভালো। যেগুলো আমাকে কষ্ট দিচ্ছে আমি তাদের কষ্ট দিব। আমি চাই সমাজের গুন্ডা ফান্ডা দ্বারা এরাই সমাজের বীর। ভালো মানুষের দাম নাই তো, ডরাই, গালাগালা ছড়াইব, এগুলোর বস বলে। কিন্তু ভালো মানুষ আমি কাজ করছি, আপনি দেখেন না, আমি এত কাজ করছি কিন্তু ঠিক মতো নিজের ফ্যামিলির সাথে কষ্ট হয়ে যায়। আমি হাতে যে কাজগুলো করেছি সেগুলা হাতিয়ার ইতিহাসে কেউ করে নাই। আমি উদ্যোগ নিয়েছি, বাট কিছু মানুষের সহযোগিতায় আমি কাজগুলো করতে পেরেছি। আপনারা কেউ যদি আমার মেধাটাকে কাজে লাগান, তাহলে হয়তো এটা কাজে ভালো কাজে যাবে, আর যদি আমার মেধাটাকে কাজে না লাগান, তাহলে আমি আমার মেধাটাকে খারাপ কাজে রেখে দেবো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সালাম আলাইকুম।